ভোট মানে গুন্ডা বদমাশদের উৎসব, সাধারণ মানুষদের নয়। খামতিটা হচ্ছে যারা ভোট করাচ্ছেন তারা সৎ নন, নিরপেক্ষ নন, দক্ষ নন। কেন্দ্রীয় বাহিনীর লোকেরা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যবস্থা নেন না। আমি খুব বেশি কিছু করিনি। আমি সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ডেকে বলে দিলাম যে দেখুন, আমি যদি কাউকে গুলি চালাতে দেখি কিংবা বোমা ফেলতে দেখি, ও কে ফেলছে সেটা আমি দেখতে যাবো না। গুলি করে প্রথমে ফেলে দেবো। যদি মরে যায় তাহলে মর্গে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে হাজতে যাবে। তারপরে খোঁজ করবো সে কে। একটা বোমা পড়েনি, একটা গুলি পড়েনি, ভোট হয়েছে সুষ্ঠুভাবে। নির্বাচন কমিশনে যারা ওদের কাজ করে, ডিইও, আরএ বা প্রিজাইডিং পোলিং অফিসার, তারা নির্বাচন কমিশনের কথা শোনে? যদি শোনেন তাহলে এসআইআর করতে পারলেন না। তো এসআইআরের সময় তারা যেমন আপনার রিগিং করেছে, আপনার তো ভোটের সময় তারা করবে না, মন্দিরে গিয়ে তারা পুজো করতে শুরু করবে। মমতার আমলে আপনি ভাবতেই পারে না এরকম কিছু। পশ্চিমবঙ্গের নির্বাচন গণতন্ত্রের উৎসব না আতঙ্কের আরেক নাম? প্রতিবার ভোট এলে শোনা যায় সন্ত্রাস, ভয়, নানান অভিযোগ। তাহলে এই সমস্ত ভয়, সন্ত্রাসকে পিছনে ফেলে আদৌ কি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব? এই বিষয় নিয়ে কথা বলতে আজকে পডকাস্ট উইথ সাথীতে আমরা এসেছি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের কাছে। আমরা তার কাছে শুনব পুলিশি জীবনের নানান অজানা কাহিনী, রাজনৈতিক চাপ। পডকাস্ট উইথ সাথীতে স্যার, প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার স্যার, দেখতে দেখতে 2026-এর নির্বাচন চলে এলো, গণতন্ত্রের উৎসব। তো গণতন্ত্র বলতে আমাদের সেই শব্দটা বা সেই লাইনটা মনে চলে আসে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু স্যার, আজকের দিনে যে জায়গায় পশ্চিমবঙ্গের নির্বাচন চলে এসছে, সত্যি কি তাই? আজকের দিনে ভোট কি এই পরিস্থিতিতে এতটা হিংসা কেন, এতটা সমস্যা কেন? দেখুন, আজকের দিনে ভোট মানে গুন্ডা বদমাশদের উৎসব, সাধারণ মানুষদের নয়। সাধারণ ভোটারদের তো একদমই নয়। মানে তারাই ঠিক করে কে ভোট দিতে বাড়ি থেকে বাইরে আসবে কিনা, ভোটের লাইনে দাঁড়াবে কিনা, এবং বুথের ভিতরে গেলে তিনি নিজে ভোট দিতে পারবেন না, গুন্ডা বদমাশরা তার ভোটটা দিয়ে দেবে। অতএব সাধারণ ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে আমাদের এখানে ভোট দিতে পারে না। আপনি আর একটা প্রশ্ন রেখেছেন, যেটা কি করা সম্ভব? না, সম্ভব। যারা পুলিশ অফিসার আছেন তারা যদি ঠিকমতো ডিউটি করেন, যারা রিটার্নিং, প্রিজাইডিং, পোলিং অফিসার আছেন তারা যদি তাদের ডিউটি ঠিকমতো পালন করেন, তাহলে এটা সম্ভব। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, এখন ভোটার কার্ডে ছবি থাকে, ভোটার তালিকাতেও ছবি থাকে, কিন্তু আপনি দেখুন, আপনি 2022 সালে যদি বিধাননগর পৌর ভোট দেখেন, তাহলে দ্বিজেন মুখার্জির মতো লোক, যিনি 18 সালে 4 বছর আগে মারা গেছেন, তার নামে ভোট পড়ছে। তার মানে কি, ওখানে যিনি প্রিজাইডিং অফিসার আছেন, পোলিং অফিসার আছেন, পুলিশ অফিসার আছেন, তারা সৎভাবে কাজ করছেন না। এবং দ্বিজেন মুখার্জিকে তো চিনবেন না এরকম লোক কম হবে যারা লেখাপড়া জানা প্রিজাইডিং পোলিং অফিসার হচ্ছেন। তো তার মানে দ্বিজেন মুখার্জির নামে, মৃত ব্যক্তির নামে অন্য কেউ ভোট দিচ্ছে, সেটা তারা মেনে নিচ্ছেন। তো এইটা যদি তারা করেন, তাহলে এখানে সাধারণ যে ভোটার, তাদের ভোটাধিকার সুরক্ষিত নয়। স্যার, পাশাপাশি আরেকটা প্রশ্ন অনেকেই বলেন আমাদেরকে, আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় যখন কভারেজে যাই, যে ভোট এলেই ভয়। ইভেন আমরা এই যে ভোটের মধ্যে যে আমরা কাজ করি, আমাদের চারপাশে যারা আমাদের চেনেন, জানেন, তারা বলেন সাবধানে কাজ করবে, কারণ যে কোনো সময় কোনো গণ্ডগোল বেঁধে যেতে পারে। এই যে একটা ভয়, একটা উদ্বেগ যে কাজ করে। কিন্তু স্যার, প্রশ্ন হচ্ছে যে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন রকমের নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ, নিয়মাবলী, তারপরেও কেন সুষ্ঠুভাবে ভোট করা যাচ্ছে না? খামতিটা কোথায়? খামতিটা হচ্ছে যারা ভোট করাচ্ছেন তারা সৎ নন, নিরপেক্ষ নন, দক্ষ নন। কেন্দ্রীয় বাহিনীর লোকেরা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যবস্থা নেন না। যাদের অধীনে রাখা হয়, সেই প্রশাসনের লোকেরা তাদেরকে যেভাবে ব্যবহার করেন, যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে তারা কিছু কাজে আসেন, আর যদি ব্যবহার না করেন তারা শুধু অপরাধ হতে দেখেন, ভোট রেগিং হতে দেখেন, তাদের দ্বারা কোনো কাজ হয় না।
তাহলে যে আমরা প্রতি সময় শুনতে পাই যে এবারের ভোট অবাধ হবে, শান্তিপূর্ণ হবে, বিপুল পরিমাণ এত কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে, তাহলে সেটা সব মানে সেটা সবটাই একটা জাস্ট উপায়, মানে একটা পদ্ধতি? না, এটা যারা বলছেন তারা মনে করছেন, কিন্তু যখন একটা রাজনৈতিক দলের গুন্ডা বদমাশরা জোর করে ভোট রিগিং করবেন, তার জন্য সংগঠিত, তাদের কাছে অস্ত্র আছে, তখন তাদের কাছে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাদের যদি হাজতে না রাখা যায়, তাহলে আপনার পক্ষে শান্তিতে ভোট করা সম্ভব নয়। এই ব্যাপারটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে। এবং নির্বাচন কমিশন কিছু বক্তৃতা দিয়ে দিলেন, কিছু কাগজে লেখা দিয়ে দিলেন, আর নির্বাচন শান্তিতে হয়ে যাবে, এটা কোনো দিন হবে না। নির্বাচন শান্তিতে করতে হলে যাতে গুন্ডা বদমাশরা কিছু না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে তাতে সেটা হচ্ছে না। আমরা ছোটবেলা থেকে পুলিশ সম্পর্কে যেটা জানতাম যে পুলিশের একটা নিয়ম শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা রক্ষায় বিরাট বড় ভূমিকা থাকে। আপনি যখন নিজের দায়িত্ব পালন করেছেন আইপিএস অফিসার হিসাবে, সেটা আপনি খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু স্যার, আজকের দিনে এই পুলিশের নামে ভুরি ভুরি অভিযোগ উঠছে, সত্যি কি তাই? মানে পুলিশদের যে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের নামে এত ভুরি ভুরি অভিযোগ উঠছে, এটা পুরোটাই কি তাদের দায়? অবশ্যই তাদের দায়। রাজনৈতিক নেতাদেরও দায়িত্ব আছে, কিন্তু রাজনৈতিক নেতারা তো পুলিশের লোকদেরকে যত অসৎভাবে ব্যবহার করতে পারবেন করবেন, রাজনৈতিক নেতারা যখন অসৎ। কিন্তু ধরুন যদি কোনো আইপিএস অফিসারের উদ্দেশ্য হয় যে আমাকে রিটায়ারমেন্ট করার পর আমাকে রাজ্যসভায় সদস্য হতে হবে, তো তার পক্ষে সেই রাজনৈতিক দলকে বেআইনিভাবে সমর্থন করা ছাড়া অন্য কোনো উপায় আছে কি? আপনারা তো দেখছেন, এই যে ধরুন ইডিতে রেড হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি চলে গেলেন, সঙ্গে করে চিফ সেক্রেটারি নিয়ে গেলেন, ডিজিকে নিয়ে গেলেন, সিপিকে নিয়ে গেলেন, ডিসিকে নিয়ে গেলেন, অন্য অফিসারদের নিয়ে গেলেন। এই অফিসারদের মাথায় এতটুকু বুদ্ধি আছে যে কাজটা বেআইনি হচ্ছে, এটা তাকে বোঝানো উচিত যে আপনি যেটা করছেন সেটা ঠিক নয়, এটা করেন না। কিন্তু তারা সেটা কেন করছে না? কারণ তারা ওনাকে অসন্তুষ্ট করতে চান না। উনি যা করছেন সেটা করে নিজেদের বেআইনি সুযোগ সুবিধাগুলো ওরা বজায় রাখতে চান, যার জন্য এরকম হচ্ছে। শুধুই কি ওনাকে অসন্তুষ্ট করতে না চাওয়া, না এর পিছনে এমন কোনো কারণ রয়েছে যাতে তাদের জীবন বিপন্ন হতে পারে বা তারা কোনো বড় বিপদে পড়ে যেতে পারে? নয়, ধরুন যে একটা লোককে চিফ সেক্রেটারি করা হচ্ছে, সাধারণত তো যিনি সিনিয়র মোস্ট আছেন তার কথা বিবেচনা করা হবে, কিন্তু এখানে যখনই চিফ সেক্রেটারি করা হচ্ছে তখন যেহেতু 10জনকে 12জনকে সুপারসেট করে করা হচ্ছে, যখন ডিজি করা হচ্ছে এরকম সুপারসেট করে করা হচ্ছে। এবং ডিজি করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রায় অনুসারে যাদের বিবেচনা করা যাবে তাদের ইউপিএসসির কাছে পাঠাতে হবে। ইউপিএসসি তাদের মধ্যে 3জনের তালিকা করবে এবং সেই 3জনের তালিকা থেকে একজনকে ডিজি করতে পারবে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট মানছেই না, সুপ্রিম কোর্টের রায় মানছে না। এবং এই যে দেখুন, এখন যিনি ডিজি আছেন বা ইলেকশন কমিশন এসে করার আগে পর্যন্ত এবং তার আগের ডিজি নিয়ম মেনে হয়নি, কাউকে অ্যাক্টিং ডিজি করে দিয়েছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট পরিষ্কার বলেছে অ্যাক্টিং ডিজি বলে কোনো কথা নেই, ডিজি নির্দিষ্টভাবে করতে হবে যেরকম নিয়ম মেনে। তো রাজনৈতিক নেতারা সেগুলো মানছেন না এবং আদালত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না। জজ সাহেবরা ওই আফটার রিটায়ারমেন্ট অ্যাসাইনমেন্টের জন্যে, কোনো সুবিধার জন্যে সব অসৎ হয়ে গেছে জজ সাহেবরা পর্যন্ত। ফলে আমাদের দেশের আইন ঠিকভাবে চলছে না। বিচার ব্যবস্থার যে সমস্যা সেটা আজকের দিনে একটা বড় জায়গায় পৌঁছে গেছে, তার জন্য কি রাজনৈতিক দলগুলো এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে? দেখুন, রাজনৈতিক নেতারা অসৎ হয়েছে, অতএব তারা অসৎ বিচারকদের বেশি পছন্দ করছে, তাদেরকে ভালো জায়গায় পোস্টিং করছে, তাদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে জাজ করছে, আবার তাদেরকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে জাজ করছেন। আমি উদাহরণ দিয়ে নাম দিয়ে বলতে পারি যে বেআইনি কাজ করছেন। আমার 2টো বই আছে, দেখুন, একটা ইনজাস্টিসেস বাই জাস্টিসেস, মানে জাস্টিসটা ইনজাস্টিস কীরকম করে করছে আমি উদাহরণ দিয়ে নাম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ সাহেবদের নাম দিয়ে লিখেছি। অনেকে আমার ভয় দেখিয়েছিলেন যে আমার কন্টেম্প্ট হবে, আমি বললাম যে ঠিক আছে, কন্টেম্প্ট হবে, আমি জেলে যাব, কিন্তু তার আগে আমি কেন লিখেছি সেটা আমি বলবো।
তো তারপরে সুপ্রিম কোর্টের জজ সাহেবদের ডিনাইং জাস্টিস লিখেছি। আরে সুপ্রিম কোর্টের রুলস মানছে না তারা, সিভিল প্রসিডিওর কোর্টের রুলস মানছে না তারা, আইনের বিরুদ্ধে গিয়ে রায় দিচ্ছেন। আমি লিখেছি, যদি পারেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না, কারণ তারা অন্যায়ভাবে জাজমেন্ট দিয়েছেন, যেটা আইন তাদেরকে অনুমতি দেয় না। তো এগুলো আমি বই ছাপা হয়েছে আমার, দেখুন আমি আরেকটা বইও লিখছি, এই ম্যাজিস্ট্রেটদের যে অসততা, হাইকোর্ট জজ সাহেবদের অসততা নিয়ে আমি ডিসঅনেস্ট অফ জাজেস বলে একটা বই লিখছি। মানে ধরুন একটা কোর্টে একজন জজ সাহেব একটা জিনিস মেনে নিলেন নীতিগতভাবে, উনি যখন জাজমেন্ট দিচ্ছেন তখন অন্য কথা লিখে জাজমেন্ট দিচ্ছেন। দেখুন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, যখনকার ঘটনা তখন সেই জাজমেন্টটা হয়নি, উনি সেই জাজমেন্টের উপর নির্ভর করতে পারেন না। আবার সব থেকে ব্যাপার যে ধরুন একটা জাজমেন্ট এরকম হয় না যে আমি অর্ধেক মানবো অর্ধেক মানবো না, ওনার সুবিধা মতো অর্ধেক উনি মানছেন, বাকি অর্ধেক উনি মানছেন না। অসততা এগুলো, জজ সাহেবরা করছেন এগুলো। স্যার, আপনি যখন আইপিএস অফিসার হিসেবে কাজ করেছেন, কাজ করতে গিয়ে আপনি কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন? দেখুন আমি যেটা কাজ করেছি স্বাধীনভাবে করেছি, তাতে কে অসন্তুষ্ট হলো সন্তুষ্ট হলো আমি কখনো দেখিনি। যেমন ধরুন যে ইলেকশনের কথা বলছেন, তো 80-র দশকে আমি শিলিগুড়িতে বিধানসভার ভোট করিয়েছি। শাসক দলের লোক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে আমি সেটা সঠিকভাবে করাতে পেরেছি কিনা এবং গুন্ডা বদমাশদের কন্ট্রোল করতে পেরেছি কিনা। এই যে ধরুন 90-র দশকে কলকাতা কর্পোরেশনের ভোটে আমি ডিউটি করেছি। এই যে মুচিপাড়াতে আগের বার গুলি চলেছিল, বোমা চলেছিল, তৎকালীন কমিশনার তোষর তালুকদার আমাকে ডেকে বললেন যে এই জন্য তোমাকে ডিউটি দেওয়া হয়েছে। আমি খুব বেশি কিছু করিনি, আমি সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ডেকে বলে দিলাম যে দেখুন, আমি যদি কাউকে গুলি চালাতে দেখি কিংবা বোমা ফেলতে দেখি, ও কে ফেলছে সেটা আমি দেখতে যাব না, গুলি করে প্রথমে ফেলে দেবো। যদি মরে যায় তাহলে মর্গে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে হাজতে যাবে, তারপরে খোঁজ করবো সে কে। একটা বোমা পড়েনি, একটা গুলি পড়েনি, ভোট হয়েছে সুষ্ঠুভাবে, তো এটা করা সম্ভব। কিন্তু যে পুলিশ অফিসার করবে তার মেরুদণ্ডটা সোজা থাকতে হবে, ওই অন্যর হাতে তার মেরুদণ্ড থাকলে চলবে না। স্যার, চাকরি জীবনে যখন আপনি এই দায়িত্বে ছিলেন তখন রাজনৈতিক চাপ আর আইনের দ্বন্দ্ব, এটা আপনাকে কিভাবে ফেস করতে হয়েছে? দেখুন রাজনৈতিক চাপ আমার কাছে কখনো আসতো না, তার মানে কেউ সাহসই করতো না। ধরুন আমার ফার্স্ট পোস্টিং ছিল বোলপুরে, আমি তৎকালীন শাসক দলের এমএলএকে অ্যারেস্ট করেছিলাম, এমপির ছেলেকে অ্যারেস্ট করেছিলাম। আমার ডিএসপিরা বেল দিতে বলেছিলাম যে নন বেলেবল অফেন্স দেওয়া যায় না। ডিআইজি হেডকোয়ার্টার ফোন করে বলেছিলেন, তাই আমি বললাম যে দেওয়া যায় না। উনি বললেন যে আমি তোমার থেকে অনেক বেশি দিন ধরে চাকরি করছি, তুমি আমাকে আইন শেখাতে এসো না। তখন আমি বললাম যে স্যার, অনেক হেড কনস্টেবল আপনার থেকে বেশি দিন চাকরি করছে, তাহলে ওদেরকে ডিআইজি করে আপনি হেড কনস্টেবল হন। ফোন ছেড়ে দিলেন, আমার ট্রান্সফার হয়ে গেল। কিন্তু আমি তাদেরকে অ্যারেস্ট করেছি, হাজতে রেখেছি, কোর্টে পাঠিয়েছি, এবং এমএলএ জামিন হয়েছিল, কিন্তু শর্ত ছিল 3 মাস তিনি নিজের এলাকায় ঢুকবেন না, আর এমপির ছেলেরও জামিন হয়নি। তা আমি করতে পেরেছি। তো এখন পুলিশ অফিসার যদি চান তারা করতে পারেন। তো তারা যদি রাজনৈতিক নেতাকে সন্তুষ্ট করার জন্যে সবসময় ব্যস্ত থাকে, তাদের পক্ষে করা সম্ভব নয়। স্যার, একটু প্রলোভনের কথা জানবো। চাকরি জীবনে যখন আপনি দায়িত্ব সামলেছেন, এটা খুব স্বাভাবিক যে একাধিক প্রলোভন আপনাদের সামনে আসে। কি কি ধরনের প্রলোভন এসেছিল স্যার? দেখুন, আমি যেহেতু খুব স্ট্রেট কাট চলতাম, তো প্রলোভনের আমার কাছে একটা অসুবিধা ছিল। যেমন বলছি, আমাদের সার্ভিস রুল অনুসারে আমরা 1000 টাকার পর্যন্ত গিফট নিতে পারি, আপনার কাছ থেকেও নিতে পারি, মানে এটা অনুমোদন আছে। আর বিয়ের সময়, ঈদের সময়, পুজোর সময় 5000 টাকা পর্যন্ত নিতে পারি। দামটা এর থেকে বেশি হলে তাহলে আমাকে গভর্নমেন্টের অনুমতি নিতে হবে। আচ্ছা। কিন্তু আমি নীতিগতভাবে কারোর কাছ থেকে একটা ডায়েরি বা ক্যালেন্ডারও নিতাম না, একটা মিষ্টি নিতাম না। অতএব আমাকে প্রলোভন দেখানো কোনো সুযোগ ছিল না, আমি এগুলো মেনে চলতাম। কারণ আমি এমনি অন্য পড়াশোনার সঙ্গে আমি এমবিএ করেছি, তো এমবিএ পড়ার সময় একটা বাক্য আমি পড়েছিলাম যে নো লাঞ্চ ইজ ফ্রি। আপনাকে কেউ একদিন ডেকে খাওয়াচ্ছে,
আপনার ভাবার কোনো কারণ নেই যে আপনাকে সেটা ফ্রি খাওয়াচ্ছে। তিনি আশা করেন যে আপনি তাকে একদিন খাওয়াবেন, অথবা আপনি তাকে কোনো সুযোগ সুবিধা দেবেন, নাহলে আপনাকে খাওয়াবে না। তো এটা আমি বরাবর মনে রাখতাম। তো সেই জন্যে আমাকে নিয়ে কেউ এরকম কিছু করতে পারেনি। হ্যাঁ, অন্যরকম চেষ্টা হয়েছে, যেমন আমার কোনো সিনিয়র অফিসারই কোনো মহিলার সঙ্গে আমি যাতে সম্পর্ক করি, হানি ট্র্যাপ বলে, হানি ট্র্যাপ বলবো না, সরাসরি প্রস্তাব দিয়ে যে তুমি একটু গল্প টল্প করো, বন্ধুত্ব করো। তো আমি তাদেরকে বলেছি যে দেখুন, আমি প্রথমত আইপিএস অফিসার, তারপরে আমি লেখালেখি করি, আমার পরিচিতি আছে, আমার এমনিতেই এত বেশি বন্ধু বান্ধবী আছে যে আমি তাদেরকেই সময় দিতে পারি না। তো তবে আপনারা কাকে নিয়ে আসেন, তার কাছে আমি সময় দিতে কেন যাব? এটা ঘটনা, আপনি আপনাদেরকে কিছু কিছু সাংবাদিক এই ঘটনাটা জানে, তো সেরকম চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে কোনো লাভ নেই। যেমন মদ বা এরকম, আমাকে প্রথম থেকে মদ খাওয়ানোর অনেক চেষ্টা হয়েছে। আমাকে তো কেউ কেউ ঠাট্টাও করতে, যে ছোটো বাচ্চা এসেছে একটু দুধ নিয়ে এসো। আমি বললাম ঠিক আছে, দুধ আমি খাবো, জলও খাবো, কিন্তু মদ খাবো না, আপনি যতই বলুন। পারেনি। আপনার যদি মন শক্ত থাকে, চরিত্র যদি ঠিক থাকে, আপনাকে কেউ কিছু করতে পারবে না। এই যে বলে না যে এ নষ্ট করে দিল, ও নষ্ট করে দিল, নিজে নষ্ট না হলে কেউ নষ্ট করতে পারে না। আরেকটা দিক স্যার আমরা দেখি যে যারা হয়তো এই সমস্ত প্রলোভন নিতে চাইলেন না, অস্বীকার করলেন, সেই সমস্ত অফিসারদেরকে ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলে। তো সেই ফাঁসিয়ে দেওয়ার তো ভয় থাকে, মানে আপনাদের মতো উচ্চ পদমর্যাদার। দেখুন, আমি যদি না ফাঁসতে চাই তাহলে আমাকে কেউ ফাঁসিয়ে দিতে পারবে না। মানুষ যখন ফাঁসতে চায় তখনই ফাঁসিয়ে দিতে পারে। আমাকে সাবধান থাকতে হবে। আমি ধরুন একজন মেয়ের সঙ্গে কথা বলছি, তাকে যদি আমি আগে থেকে না জানি, তাহলে আমি তো সাবধান থাকবো যে সে আমাকে ফাঁসাতে পারে। তা আমি যখন সাবধান থাকবো, তার পক্ষে সম্ভব নয়। সাবধান থাকলে আমি তো দেখেছি কেউ তো পারেনি। বাকি খুব বেশি জীবন নাই, বয়সও যা হয়েছে, আমি মনে করি না যে আমি সেরকম কেউ ফাঁসিয়ে দেবে। স্যার, পুলিশি ব্যবস্থায় আজকের দিনে সব থেকে বড় সমস্যাটা কি? ম্যান পাওয়ার, রাজনৈতিক হস্তক্ষেপ, না সিস্টেমিক দুর্বলতা? দেখুন, পুলিশ অফিসারদের অসততা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর যা পদ আছে সেগুলো তো রাজ্য সরকার পূরণ করছে না। তো যেখানে 5 জন লোক দরকার, 2 জন লোক দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে তো অসুবিধা হবেই। একেবারে। স্যার, আজকের দিনে আমরা দেখছি যে চারিদিকে একটা দুর্নীতি, অপশাসনের অভিযোগ উঠছে। তো এই যে পরিস্থিতির মধ্যে অভিযোগ উঠছে কি, আপনার এই যে 26,000 ছেলের চাকরি বাতিল হলো, একেবারে একদম পরিষ্কার দুর্নীতি হয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলের সঙ্গে জড়িত। দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রী এখনো বাইরে আছে। আমি তো এ কথাগুলো বলি যে আপনি ধরুন যে ইডির ওখানে রেড হলো, তো মমতা ব্যানার্জি গিয়ে যে অপরাধটা করেছেন তাতে প্রমাণ লোপাটের ধারা আসবে, পাবলিক সার্ভেন্টের কাজে বাধা দেওয়ার ধারা আসবে, ডাকাতির ধারা আসবে, যাবজ্জীবন জেল। কিন্তু তিনি বাইরে কেন? কারণ হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করলেও কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা, এজেন্সির আইনজীবীরা ঠিক সময়ে কাগজপত্র না দিয়ে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। তো তাহলে আপনারা ওনাকে বাইরে রাখছেন অপরাধ করার পর। এইটা প্রথম তাই নয়। দেখুন, উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও দুর্নীতি করেছেন। আমার আনমাস্ক মমতা ব্যানার্জি বইয়ে আমি একদম তথ্য প্রমাণ দিয়ে লিখেছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন, আমার একটা বই আছে, সারদায় মমতার অপরাধ, মানে সারদাতে মমতা যে অপরাধ করেছে, যেগুলো জানা গিয়েছে, তার জন্য তার সাজা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। এই যে নিয়োগ দুর্নীতির কথা বললাম, মমতা ব্যানার্জি জড়িত ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। অর্থাৎ আমাদের নেতা নেত্রীরা ভাষণ দিচ্ছেন, সাধারণ মানুষকে উত্তেজিত করছেন, আর এই সাধারণ মানুষগুলো অভিজিৎ সরকারের মতো লোকগুলো বেঘরে মরছে, আর এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতা ভাগাভাগি করে ভোগ করছেন। এইটা কিন্তু খুবই অন্যায়। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন তিনি হচ্ছেন সততার প্রতীক। আপনি বলছেন যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন যে বইটার নাম আপনি বললেন, আনমাস্কিং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো প্রমাণ দিয়ে লিখেছি। স্যার, একটু জানবো সেই দুর্নীতিটা কি ছিল, কি দুর্নীতি সেটা? ধরুন একটা দুর্নীতির কথা বলছি। মুম্বাইতে একজন চিফ সিকিউরিটি কমিশনার ছিলেন, তার বিরুদ্ধে সিবিআই একটা এসএন নোট পাঠালেন যে এই অপরাধ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
তা আমাকে দিলেন, আমার উপরে ডিজি ছিলেন, না দিয়ে আমাকে দেওয়ার কারণ আমি জানি না। ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন, তো উনি বললেন যে আমি চাইছি যে ওনাকে সাসপেন্ড করা হোক এবং ওকে চাকরি থেকে রিমুভ করা হোক, খুবই অসৎ লোক। তো আমি কাগজপত্র তৈরি করে দিলাম, কিন্তু উনি ওনাকে টাকা নিয়ে ছেড়ে দিলেন বেআইনিভাবে। সেটা যখন আমি জানতে পারলাম, একটু রেকর্ড টেকর্ড জোগাড় করলাম, উনি ছেড়েছেন সেগুলো প্রমাণ নিয়ে। ওনাকে বললাম যে আপনি ঘুষ খেলে খান, তাতে আমি আপনাকে মানা করতে যাব না, কিন্তু আমাকে ব্যবহার করে ঘুষ করা যাবে না। প্রচণ্ড চটে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আপনি? হ্যাঁ, আমি পরিষ্কার বলি, আমি কাউকে ওই পিছনে কথা বলি না। তো মমতা ব্যানার্জি ঘরে ঢুকে বললাম যে আপনি ঘুষ খান আদায় করবেন কেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার নাম করে আদায় করা যাবে না। উনি কি বললেন? উনি বললেন যে আমি করিনি। আমি বললাম যে তাহলে আপনি ভিডিও দেখুন করেছেন কি না। আমি হিন্দিটা বুঝি, আমি হায়দ্রাবাদে হিন্দি শিখেছি এবং সেখানে হিন্দিতে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি হিন্দি বুঝি না এরকম নয়, হিন্দিতে রেকর্ড আছে, আপনি দেখে নিন। তো ওনার সেক্রেটারি আমার অফিসে আসলেন, দেখলেন, মাথা নিচু করে চলে গেলেন। স্যার, সারদা মামলা নিয়ে তো আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে 2021 সালের আগে সেই সময় সারদা মামলা নিয়ে তুমুল একটা হইচই হয়েছিল এবং সুদীপ্ত সেন, দেবযানী তারা এখনো জেলে। সম্ভবত সুদীপ্ত সেনদের সঙ্গে রেল কন্ট্রাক্ট করছে যে এই যে বিভিন্ন ট্যুরিজম যে কন্ডাক্ট করবে সেটা সুদীপ্ত সেনরা করবে। তা একটা চিট ফান্ডের লোকের সঙ্গে রেল কন্ট্রাক্ট করবে, পুলিশ ভেরিফিকেশন করবে না? তোমার তো করেছে, এটা আমি লিখেছি। মমতা ব্যানার্জি কোনো রকম দুর্নীতি করতে হাত কাঁপে না, একদম পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দুর্নীতি ভরা মমতা ব্যানার্জি। কিন্তু স্যার টালির চালে থাকেন, পায়ে হাওয়াই ছুটি পড়েন। ভিতরে ঢুকেছেন, ভিতরে এসিও আছে, সেটা কি দেখেছেন? অদ্ভুত ব্যাপার। টালির চালে উপরে টালির চাল, ভিতে আপনি ওই এখন তো বাবুল সুপ্রিয় তার দলের হয়ে গেছে, আপনি শোনেননি কালীঘাটের টালির চালা, ওই চোরদের পাঠশালা। তো আপনি কী বলছেন টালির চালার কথা? প্রশ্ন হচ্ছে যেটা, যে আজকের দিনে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আবার একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাব, 2026-এ কি পরিবর্তন হবে, কি মনে হয় আপনার? পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা ভোটের রিগিং কতটা হবে তার উপর নির্ভর করবে। ভোটে যদি খুব বেশি রিগিং হয় তাহলে পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এবারে নির্বাচন কমিশন যে ব্যবস্থাগুলো নিয়েছেন, নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছেন আপনি বলুন তো? প্রতিটা বুথে ধরুন, আমাদের এখানে 294টা আসন আছে, 94,497টা বুথ আছে, 94-95 হাজার বুথ। প্রতিটা বুথে রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা আছে, তাদের পেশি শক্তি ভাঙার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। নির্বাচন কমিশনে যারা অধীনে কাজ করে, ডিইও বা আরএ বা প্রিজাইডিং পোলিং অফিসার, তারা নির্বাচন কমিশনের কথা শোনেন? যদি শোনেন তাহলে এসআর করতে পারলেন না কেন? তো এসআরের সময় তারা যেমন আপনার রিগিং করেছে, তা আপনার তো ভোটের সময় তারা করবে না, মন্দিরে গিয়ে তারা পুজো করতে শুরু করবে? এটা আপনি ভাবছেন কি করে? তাহলে কি এবারেও আপনি বলছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন একটা? আমি তো মনে করি না যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তারতম্য কিছু হতে পারে রিগিংয়ের, কিন্তু রিগিং হবে, কারণ রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা ভোট প্রচারে দেখছেন না, প্রচার করতে দিচ্ছেন না, মারধর করছে, লোককে পরিষ্কার বলছে যে তোমরা কাকে ভোট দেবে আমরা জানবো, তারপর ব্যবস্থা নেব। তো কী করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচন কমিশন কিছু করতে পারছে এগুলোর? স্যার, যে ভোটের ফলাফলটা আমরা বিগত 15 বছর ধরে দেখে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছেন, এর মূল কারণটা কি বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন চিটফান্ডের টাকা বস্তা বস্তা নিয়ে সেগুলো খরচ করে, তারপরে আইপ্যাককে লাগিয়ে অন্যদের কাছ থেকে শুধু না, পার্টির নেতাদের কাছ থেকেও তৃণমূল টাকা আদায় করছে এবং সেই টাকা খরচ করে ক্ষমতায় আছে। তো দুর্নীতির উপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে। স্যার, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ যাচ্ছে, প্রশাসন, রাজনীতি না ভোটারদের সচেতনতা, কোনটা বেশি জরুরি? ভোটারদের সচেতনতা অবশ্যই বেশি জরুরি। বুনিয়াদি সততা একটু থাকা দরকার, যে আমি কোন প্রার্থীকে ভোট দেব, এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিল আর আমি তাকে ভোট দিয়ে দিলাম,
1000 টাকা দিয়ে দিল আর আমি তাকে ভোট দিয়ে দিলাম, সেখানে গণতন্ত্র টিকতে পারে না। স্যার, আপনার কি মনে হয় যে বাংলার মানুষ বেশি সহনশীল? কারণ আমরা দীর্ঘ 34 বছর ধরে বাম জমানা দেখেছি, তারপরে আজকের দিনে তৃণমূল সরকার বিভিন্ন দুর্নীতি অপশাসনের পরেও আজকে কিন্তু 15 বছরে তারা ক্ষমতায় আসীন রয়েছে। মানুষের সহনশীলতা, মানে বাঙালিদের সহনশীলতা একটা বড় প্রশ্ন। অন্যায়কে সহ্য করাকে সহনশীলতা বলেনি। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলেন, তাহলে যিনি অন্যায় করেন তিনিও দোষী, আর যিনি যেটা সহ্য করেন তিনিও দোষী। অতএব এটা কোনো ভালো গুণ নয় যে মমতা ব্যানার্জি দুর্নীতি করছে আর তার দুর্নীতি মেনে নিয়ে তাকে ভোট দিচ্ছে। এটা অন্যায়, এর বিরোধিতা করা উচিত। মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা উচিত। কিন্তু যারা ভাতা পান, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী পান, ভাতা তো মমতা ব্যানার্জির কোনো পৈতৃক জমিদারি থেকে দেওয়া হচ্ছে না, বা অন্য কোনো নেতার জমিদারি থেকেও দেওয়া হচ্ছে না, এটা আমাদের করের টাকা। অতএব তার জন্য মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ থাকার কোনো কারণ নেই। এটা সরকারের ভাতা, সরকারের ভাতা, পার্টির নয়। স্যার, আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী, এই সমস্ত যে সমস্ত সাথী প্রকল্প, সবুজ সাথী, সমব্যাথী, এগুলোর জন্য কি বাংলার যারা একদম পেরিফেরি এলাকার মানুষজন, তারা কি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, না ভোট বাক্সে রিংয়ে ছাপ পড়ছে? কোন জায়গাটা আপনার কি মনে হয়? দুটোই। প্রথমত, নগদ টাকার একটা আলাদা মোহ আছে, তো সেটা খানিকটা প্রভাব বিস্তার করছে, আর তারপরে গুন্ডা বদমাশরা বাকিটা করে নিচ্ছে। একটু বাম জমানার কথায় আসি। আপনি তো একটা দীর্ঘ সময় বাম জমানা যখন ছিল সেই সময়তেও আপনি দায়িত্ব সামলেছেন, আজকে তারপরে তৃণমূল সরকারের আমলেও আপনি ছিলেন। তো স্যার, এই যে দুটো ফেজ গেছে, এই দুটো ফেজের মধ্যে কোনটা আপনার কাছে বেশি খারাপ? না, বাম জামানায় বেআইনি কাজ হতো না বলবো না, কিন্তু সেটা খুবই কম, এবং তাদের যেহেতু একটা কাঠামো ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো কেউ কিছু অন্যায় করলে। কিন্তু তৃণমূল জামানায় কিছুই নাই, সবই দুর্নীতি, সবই অন্যায়, সবই পাপ। এখানে আইনের শাসন বলে কিছু নেই, সব কিছু শাসকের আইন। স্যার, বাম জমানায় কাজ করতে গিয়ে কোনো রকম আপনার স্বাধীনতায় কোনো রকম সমস্যা হয়েছে? না, হলে সেগুলো বললে সেগুলো শোনা হতো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাকে যখন ডিসিডিডি করা হলো কলকাতা পুলিশে, তো একদিন কমিশনার ডেকে বললেন যে তুমি ডাকাতি সেকশানে যে আগে অফিসাররা ছিল সকলকে সরিয়ে দিয়েছো, তাহলে ডাকাতি সেকশনটা চলবে কী করে? তা আমি বললাম, আমাকে করেছেন, আমি চালাবো, আর যাদেরকে সরিয়েছে তারা কোরাপ্ট লোক ছিল, সেই জন্য সরিয়েছি। তো উনি তো কোরাপ্ট লোক শুনে বললেন যে আমি তাহলে বলতে পারবো না, বাবু আমাকে ডেকেছিলেন বলছে, তাহলে তুমি গিয়ে বলো। আমি বললাম, স্যার আমাকে তো উনি বলেন না, আমি কী করে বলবো? তখন উনি আমাকে নিয়ে গেলেন। তা আমি ওনাকে গিয়ে বললাম যে দেখুন, ডাকাতি সেকশনের লোকেরাই যদি ডাকাতি করে, 10টা ডাকাতি করাচ্ছে, 2টো ধরে দিচ্ছে, তাতে ডাকাতি তো বন্ধ হবে না, বন্ধ হচ্ছে না যার জন্য। কিন্তু আমি একটা ডাকাতি ধরবো, কিন্তু যে সত্যিকারের ডাকাতি করে তাকে ধরবো, ডাকাতি বন্ধ হয়ে যাবে। তো বলছে ডাকাতি করে, আপনি বলছেন কী করে? তখন আমি এয়ারপোর্ট থানায় একটা কেসের কথা বললাম যে আপনি দেখুন যে এই যে ডাকাতিতে যে গাড়িটা ব্যবহৃত হয়েছিল, সেই গাড়িটা এই ডাকাতি সেকশনের এই অফিসারের স্ত্রীর নামে আছে কিনা, আপনি খোঁজ নিয়ে নিন। আর পুলিশ সূত্রে নিলে নেন, না হলে আপনার পার্টি সূত্রে নেন। যদি দেখেন যে আমি ভুল বলছি, তাহলে আমার কিছু বলবো না আমি। তিনি বলেছেন ঠিক আছে, খোঁজ নিচ্ছি। তো উনি খোঁজ নিলেন, তারপর আমাকে বলেননি। তার মানে ওটা মেনে নিয়েছে যে আমি ঠিক করেছিলাম। এটা বুদ্ধদেববাবুর সঙ্গে করা যেত, আরও হয়েছে। এবং এই ডাকাতির সেকশানেই ধরুন আমরা সেই ডাকাত দলটাকে ধরতে পারলাম, আমাদের সাব ইন্সপেক্টরও গুলি লেগেছিল, আমাদের অন্য যে অফিসার যারা ধরেছিলেন। কিন্তু সেই যে ডাকাত দুজন ছিল, একজন মনোজ সিং এবং ওয়াহিদা কঞ্জি, ওয়াহিদা কঞ্জিকে 6টা গুলি লাগলো, আমরা ধরলাম। তারপরে প্রথমে স্বীকার করছিলেন, পরে সব স্বীকারও করলেন, আমরা তদন্ত করলাম। তখন আবার একটা নতুন অভিযোগ ওরকম কমিশনার বললেন যে বুদ্ধদেববাবু বলছেন যে তুমি যে কেসটার যে তদন্ত সেটা নাকি ঠিক হচ্ছে না, ওরা ছাড় পেয়ে যাবে। তা আমার তো একটু রাগই হলো। তা আমি বললাম যে দেখুন, আমি হায়দ্রাবাদে ভালোভাবে ট্রেনিং নিয়েছি, ব্যারাকপুরে ট্রেনিং নিয়েছি, থানায় যখন ট্রেনিং, আমি নিজে তদন্ত করেছি, আমি আইন কানুনগুলো বুঝি, এই কেস যা করছে আমার কোথাও ভুল নাই,
যদি কারো ক্ষমতা থাকে তো বলুক আমার কোথায় ভুল আছে। তো আবার এরকম কথা, বড় কথা হয়ে গেল। তখন সিপি ডিজির কথা হলো, তারপরে বুদ্ধদেবের কাছে ডিজি সিপি যারা অভিযোগ করেছিলেন তারা আমাকে নিয়ে যাওয়া হলো। তা আমি পরিষ্কার বললাম যে আমি তো এই করেছি। আমি বলছি যে ঠিক আছে, যারা বলছেন যে ভুল হচ্ছে একটা পয়েন্ট দেখে এদের ভুল আছে আমি মেনে নেবো, আর যদি না হয় তাহলে তাদের কথা উইথড্র করতে হবে। তো বুদ্ধদেববাবু বললেন যে না, তো অন্যায় কিছু কথা নেই, তাহলে বল। কেউ কিছু বলতে পারছে না, জানি না তো তদন্ত বলবে কী করে, সব ওই পিছনে পিছনে কথা লাগানো শিখেছে। তো তখন বুদ্ধদেব বুঝলেন, তখন এড়ানোর জন্য ডিজিকে বললেন যে আপনার অফিসে নিয়ে গিয়ে আপনি কথা বলে নিন, আর আমার কাছে আর বলার দরকার নেই। তা আমি চলে গেলাম ডিজির অফিসে। দীপক সান্যাল তখন ডিজি ছিলেন। তো তারপর দেখছি আর কেউ আসছে না ডিজির ঘরে। বুদ্ধদেব বলার পর কেউ আসছে না, মানে মুখ নাই তার। তো তখন আমি বললাম যে স্যার তাহলে আমি বসে থাকবো না, আমি যাবো। তো বলছে যাও। ওই তখন একটা হিন্দি ফিল্ম হয়েছিল, বলে যে ও জিতা হয় ওই সিকান্দার, তুমি জিতেছো তুমি সিকান্দার। আমি ওদেরকে আগেই বলেছিলাম যে নজরুলের পিছনে লাগতে যে ও ছেড়ে কথা বলে না, কিন্তু শুনলো না, এখন অপমানিত হলো, তুমি যাও। তো এইটা জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে বলা যেত যে দেখো আপনাকে যা বলছে সেটা ঠিক নয়, এটা হচ্ছে ঠিক, তারা সেটা ভেরিফাই করতেন। এর মমতার আমলে আপনি ভাবতেই পারে না এরকম কিছু কিছু নেই প্রশাসনের কাঠামো। ও মমতা ব্যানার্জি যা বলছে তাই। ও মুখ্যমন্ত্রী চলে গেলেন থানায়, চলে গেলেন। আরে মুখ্যমন্ত্রী যদি কোনো আসামিকে ছাড়াতে চায় তো হোম সেক্রেটারি বল, ডিজিকে বল, নিজে থানায় গিয়ে আসামি ছাড়াতে চান। এই যে ইডি রেড হচ্ছে, নিজে চলে গেলেন, অপরাধ করে দিলেন। মানে ওনার কোনো বাজ বিচার নাই যাকে বলে অপরাধ করে। যতটুকু জেনেছি যে আপনার জন্মদিনে উনি শুভেচ্ছা পাঠান আপনাকে, আপনাকে আচ্ছা ফুল পাঠান। সেটার ইতিহাসটা জানেন? না স্যার, একটু শুনবো আপনার কাছে। ওই যে আমি যখন সিনিয়র মোস্ট ডিজি, হ্যাঁ, আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্য এবং আমাকে পেনশন থেকে বঞ্চিত করার জন্য আমার বইয়ের লেখা জাল করে এবং সুপ্রিম কোর্টের রায় জাল করে ওই কেসটার এই 12 জানুয়ারি অর্ডার হয়েছে, ক্যাটে বাতিল করেছে। তো সেটা করে উনি একটা প্রসিডিং করেন। উনি ভেবেছিলেন যে আমি গিয়ে ওনার পায়ে পড়ে যাব। তা আমি ওরকম লোক তো নয়, আমি কেন ওনার পায়ে পড়তে যাব, আমি তো যাইনি। তখন উনি আমার জন্মদিনে একটা শুভেচ্ছা চিঠি টিটি পাঠিয়ে আপনি যেরকম বলছেন সেটা আমার বাড়িতে লোক পাঠায় এখানেই। একেবারে। তো তা আমার তো খারাপ হয় যে তুমি বেটা আমাকে ডিজি প্রমোশন না দেওয়ার জন্য আমার বই জাল করছো, সুপ্রিম কোর্টের রায় জাল করে মামলা করছো, আর আমাকে শুভেচ্ছা পাঠাচ্ছ। আমি ওনাকে 76 পৃষ্ঠা একটা চিঠি লিখি। সেটাতে মূল কথা ছিল যে তোমার মতো একজন অসৎ মহিলার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আমি খুবই মর্মাহত। মানে 76 পাতা চিঠিতে আপনি এটা ওনাকে লিখলেন? হ্যাঁ, আমি লিখলাম যে ওনার এই দুর্নীতিগুলো আমি বললাম যে তুমি এই দুর্নীতি করেছো, তারপর তুমি আমাকে আমার জন্মদিনের চিঠি দিতে পারো না, এটা তোমার সরকারি কাজ নয়। আমি সরকারি একটা কাজ করি, তোমার সরকারি কোনো কাজ থাকলে আমাকে বলো, তোমার দিনে আমি কাজ করি, কিন্তু তুমি আমাকে জন্মদিনের চিঠি দিতে পারো না। আমার বক্তব্য ছিল এটা। আপনাকে তারপর আর কোনো প্রত্যুত্তর দিয়েছেন? কী করে দেবেন, দেওয়ার আছে? স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন প্রশাসক হিসাবে আপনি কিভাবে দেখেছেন, মানে দেখেন আজকের দিনে? মমতা ব্যানার্জি একজন প্রশাসকই নন, তিনি একজন হুইমজিক্যাল মহিলা, প্রচণ্ড দুর্নীতিপরায়ণ এবং অত্যাচারী শাসিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় দুর্বলতা কি আপনার যেটা চোখে পড়েছে? দুর্নীতি। উনি সততা বলে ওনার কিছু নাই। আর সব থেকে বড় শক্তি? মমতা ব্যানার্জি সব সময় মিথ্যে কথা বেঠিক কথা বলে যেতে পারে, যা খুশি, ওনার কোনো বাধে না। ওই যে দেখলেন না, উনি বললেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে ডক্টরেট করেছি। আর ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটিই নাই, উনি সেই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট। দেখুন, রবীন্দ্রনাথ মারা গেছেন 1941 সালে। 6-7 বছর পরে গান্ধীজি যখন অনুসরণ করছেন, উনি রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়াচ্ছেন। রামমোহন মারা গেছেন 1833 খ্রিস্টাব্দে, আমাদের বিধানসভা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। উনি এই বিধানসভায় 100-150 বছর পরে রামমোহনকে দিয়ে আইন পাস করিয়ে নিচ্ছেন। মানে ওনার ক্ষমতার কোনো শেষ নাই। স্যার,
আজকের দিনে পুলিশ প্রশাসনের ওপরে পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে নিয়ন্ত্রণ চালাচ্ছেন বা কাজ করছেন? ওই তো আরজিকর কাণ্ডের দিন দেখেননি যে রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছেন? বলতে পারেন কি? কারণ পুলিশ কমিশনার সরাসরি পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে না, হোম সেক্টরের অধীনে কাজ করে। পুলিশ মন্ত্রীকে কিছু জানতে হলে হোম সেক্টরের কাছ থেকে জানতে হবে। তবু বুঝলাম যে একবার ফোন করলেন, কিন্তু 2টো পর্যন্ত কি কিছু ন্যায় কাজের জন্য উনি ফোন করছিলেন? ওই প্রমাণ লম্বাটির জন্য ফোন করছিলেন, খুনের মামলা ধামাচাপাতার জন্য ফোন করছিলেন। তো উনি এরকম অসৎ মহিলা। স্যার, আরেকটা বিষয় যেটা যে অভয়ার এই যে মৃত্যু, এটা তো সত্যি কথা 2026 বিধানসভা নির্বাচনের আগে একটা বড় ব্যাপার। এবং অভয়ার মা রত্না দেবনাথ, তিনি এবারে পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, কিন্তু তাকেও প্রচারে বেরিয়ে নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। স্যার, এই যে অভয়ার মৃত্যু, এটা ঠিক কতটা নির্বাচনে এবারে প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের এখানকার ভোটাররা, আমি আবারও বলছি, এতটা সচেতন নয়, এতটা ভেবে ভোট দেন না। একটা উদাহরণ দিচ্ছি। 2016 সালে মনে আছে নারদের স্টিং অপারেশনের সব লোকদেরকে হাত করে টাকা নিতে দেখা গিয়েছিল? মমতা ব্যানার্জিও প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি জানতাম না বলে ওদেরকে প্রার্থী করেছি, জানলে প্রার্থী করতাম না। কিন্তু যখন জিতে গেল তখন আর উনি কথা বলেছে? পরবর্তীকালে তাদেরকে আবার প্রার্থী করেছেন, তারা জিতেওছেন। অর্থাৎ আমাদের এখানে লোকেরা দুর্নীতিপরায়ণ লোকদের, খারাপ কাজ করার জন্য লোকদের ভোট দেবেন না, জেতাবেন না, এরকম নয়। আমাদের ভোটারদের যে বিবেচনাবোধ, সে ব্যাপারে আমার খুব বেশি আস্থা নেই। তাহলে আপনি বলছেন যে সেভাবে প্রভাব ফেলবে না অভয়ের এই ঘটনা? আমি তো মনে করি ফেলবে না। একটু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান প্রসঙ্গে আপনার কাছে জানবো। স্যার, এই যে বিজেপির উত্থান হচ্ছে, এটা কি কোনো আইডিওলজির পরিবর্তন, না এটাও একটা ভোটের কৌশল বলে আপনি মনে করেন? দেখুন, যে কোনো রাজনৈতিক দল কি কথা বললে তাদের ভোটের সুবিধা হবে সেরকম কথাবার্তা বলে, অন্য কিছু নয়। স্যার, 2026 এই যে বিধানসভা নির্বাচন, সেটাতে সব থেকে বড় ইস্যু কোনটা? ধর্ম, উন্নয়ন, না দুর্নীতি? দুর্নীতিটা হওয়া উচিত ছিল, কিন্তু ধর্মটা হয়ে আসছে। রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল উভয়ই ধর্ম নিয়ে বেশি কথা বলছেন এবং মেরুকরণের চেষ্টা করছেন। স্যার, এটা কি মানুষকে বিচলিত করার আর একটা উপায়? না, আমি কোনো উন্নয়ন যদি দেখাতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে। যেমন মোদি বলেছিলেন যে বাইরে থেকে যে টাকা আনবো প্রতিজনের ঘরে 15 লাখ টাকা করে দেবো অ্যাকাউন্টে। একজনের অ্যাকাউন্টে ঢুকেছে কি? তো আপনি যদি ধর্মের কথা বলেন তাহলে এসব কথাগুলো চাপা পড়ে যাবে। এই যে রাম জন্মভূমি মন্দির কেন তৈরি করা হচ্ছে, তাহলে ওইটা নিয়ে লোকে আলোচনা করবে যে আমি সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য যেন কোনো উন্নয়ন করতে পারিনি, আমি যে ব্যর্থ, সেটা নিয়ে আলোচনা হবে না। স্যার, কয়েকদিন ধরে প্রচারে দেখছি যে মাছ রাজনীতি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল বাংলা এবং বাঙালির মাছ যে ভালোবাসা বা মাছের প্রতি যে ভালোবাসা, সেটাকে সামনে রেখে তারা প্রচার চালাচ্ছেন। এটাকে স্যার আপনি কিভাবে দেখছেন? আমি বলবো যে ভুল জায়গায় গুরুত্ব দেওয়া। আমি বাঙালি কিনা সেটা, আমি মাতৃভাষা আমার বাংলা কিনা, আমি সেইভাবে বড় হয়েছি কিনা, সেটা হওয়া উচিত। আমি যদি মাছ না খাই তাহলে আমি বাঙালি না। আরে এটা কোথায় লেখা আছে? পৃথিবীতে অনেক লোক আছে যারা মাছ খায়, তো তাহলে তারা বাঙালি? ওটা কোনো বিবেচনার বিষয়ই হওয়া উচিত না। স্যার, আমরা একটা সময় দেখেছি যে বাম আমলের শেষের দিকে জঙ্গলমহলে একটা বিরাট পরিস্থিতি, এবং সেই সময় আমাদের মনে আছে যে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা, এই পরিস্থিতিগুলো দেখেছি। স্যার, আজকের দিনে জঙ্গলমহল অনেকটাই শান্ত। পরবর্তীকালে আমরা দেখেছি যে কিষাণজির মৃত্যু হয়েছে, এরকম ঘটনা। স্যার, এই পুরো যে সার্বিক পরিস্থিতি, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, জ্ঞানেশ্বরী কাণ্ডের ব্যাপারে আমার নিজের কিছু ভূমিকা আছে, সেই জন্য বলছি। আপনারা জানেন তখন পি চিদম্বরম হোম মিনিস্টার ছিলেন, এখানে বুদ্ধদেববাবু চিফ মিনিস্টার ছিলেন। মমতা ব্যানার্জি চাইছিলেন যে এটা সিবিআই তদন্ত করুক, কারণ তার ধারণা ছিল এটা সিপিএমের লোকেরা করেছে, মাওবাদীরা না। কিন্তু করেছিলেন তার তৃণমূলের লোকেরা, মাওবাদী সেজে।
তো সেইটা তো চিদম্বরম সাহেব বুদ্ধদেববাবুকে চিঠি লিখলেন যে সিবিআইতে তদন্ত করছে, এটা দরকার আছে এখানে সিবিআই। তো বুদ্ধদেব বললেন যে তদন্ত ঠিক মতো হচ্ছে, দরকার নেই। তো মমতা ব্যানার্জি খেপে গেলেন। তো উনি জানতে চাইছিলেন যে কী করে হোক। তো তখন ওই যে ওখানে রতন মুখার্জি বা অন্যরা যারা ছিলেন আমাকে বললেন যে কোনো আমি বুদ্ধি বের করতে পারি কিনা। তখন আমি ওনাদেরকে এটা বের করে দিয়েছিলাম যে সিবিআই গাইডেড হয় দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশড অ্যাক্ট অনুসারে, এবং সে অ্যাক্টে আছে যে রেলওয়ে ল্যান্ডের উপর কোনো ক্রাইম হলে তার জন্য স্টেট গভর্নমেন্টের অনুমোদন নিতে হয় না। এইটা যেদিনই আমি বললাম সেদিনই উনি চিদম্বরম এবং মনমোহন সিংকে ফোন করলেন এবং জ্ঞানেশ্বরী সিবিআই তদন্তের আদেশ হয়ে গেল। কিন্তু সিবিআই তদন্তেও প্রমাণিত হলো যে ওই তৃণমূলের লোকেরা মাওবাদী সে যেটা করেছে সিপিএমের লোকেরা করেনি, অর্থাৎ মমতা ব্যানার্জি যা চাইছিলেন সেটা হয়নি। এবং পরবর্তীকালে আপনি তো বলছেন যে এখন যিনি নেতা হয়ে আছেন তিনি সেখানে অভিযুক্ত ছিলেন। হ্যাঁ, এখনকার যিনি নেতা ছত্রধর মাহাতো, হ্যাঁ, তো তারা করেছেন, কিন্তু মমতা ব্যানার্জি চাইছিলেন যে সিপিএম করেছে এটা প্রমাণ করতে। তো সিবিআই নিয়েও সেটা হলো না। স্যার কিষাণজি মারা গেলেন কেন? কিষাণজির কাছে অনেক টাকা ছিল, আর কিষাণজির কিছু আদর্শ ছিল, সেটার সঙ্গে আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন। তো সে টাকাটা কোথায় গিয়েছে খোঁজ নিন, তাহলে জানতে পারবেন কেন মারা গিয়েছে। বামেরা অভিযোগ করেন যে কিষাণজিকে খুন করা হয়েছে। যতটা জানা গিয়েছে তার বাইরে তো অন্য কিছু জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে সিঙ্গুর ইস্যুতে 26 দিন অনশন করেছিলেন এবং টাটারা বিদায় নিয়েছিলেন। ওই সময় আমরা দেখেছি যে নন্দীগ্রাম আন্দোলন ঘটেছিল এবং সেখানেও কিন্তু একটা বিরাট অভ্যুত্থান হয়েছিল, নন্দীগ্রাম আন্দোলন। এই দুটো ঘটনায় কি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা এনে দিয়েছিল, না আর পিছনে কোনো রহস্য রয়েছে? এটা সুবিধা করেছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদেরকে মনে করতে যে মমতা ব্যানার্জি 26 দিন অনশন করেছিলেন, তারপরে সুস্থ ছিলেন। তো এইটা এখানে কোনো নেতাকে দেখিনি। এই মমতাওয়ালা অনশন করতে গেলেন, 7 দিন কি করতে পেরেছেন অনশন? এই যে রামদেব কদিন অনশন করতে পেরেছেন, কিন্তু মমতা ব্যানার্জি 26 দিন করার পর সুস্থ আছেন। অতএব অনশন করাটা মমতা ব্যানার্জির কাছে কেউ শিখতে পারে, দীর্ঘদিন অনশন কী করে করতে হয়। এমন কোনো অর্ডার পেয়েছিলেন জীবনে কর্মরত অবস্থায় যেটা হয়তো আইনের বিরুদ্ধে ছিল কিন্তু আপনাকে পালন করতে হয়েছে? না, আমি কখনো এমন কোনো অর্ডার পালন করিনি যেটা আইন বিরুদ্ধ। আমার একদম পরিষ্কার ছিল যে আমি, এবং আমাদের সার্ভিস রুলেটা পরিষ্কার বলা আছে, আমি বলছি 3 নম্বর অল ইন্ডিয়া সার্ভিস রুল কন্ডাক্ট রুলসে, যে যদি আমি একটা সিদ্ধান্ত নেব যে এটা করবো কি না, সেটা আমার বিবেচনা আইন অনুসারে যা হবে তাই সিদ্ধান্ত নেব। যদি আমার উপরের লোক, তিনি পলিটিক্যাল লোক হোক আর আইএস অফিসার এরকম সিনিয়র অফিসার হোক, যদি আমাকে বলে যে এটা করতে হবে, তাহলে আমার অধিকার আছে বলবো আপনি লিখিত দেন। যদি লিখিত না দেয় আমি সে আদেশ পালন করতে বাধ্য নই। অতএব আমাকে এরকম লিখিত দেবে কারো বুকে ফাটা ছিল না। রাজনীতিবিদদের সঙ্গে পুলিশদের একটা অদৃশ্য সম্পর্ক থাকে অনেক ক্ষেত্রে, আপনার না কাছে? না, আমি একদমই মনে করি না। রাজনীতিবিদরা যারা কোনো পদে নেই তাদের সঙ্গে সম্পর্ক থাকে না, কিন্তু ধরুন যে তিনি পুলিশ মন্ত্রী হয়েছেন, তার সঙ্গে সম্পর্ক থাকে। সে সম্পর্কটা অদৃশ্য নয়, খুব পরিষ্কার সম্পর্ক। এবং আমাদের দেশের আইন অনুসারে পুলিশ মন্ত্রী, পুলিশের যে ডিজি বা সিপি থাকে তাদের উপরে বটে, কিন্তু অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে ডিজি বা সিপির। কাকে গ্রেপ্তার করতে হবে, কি প্রমাণ পাওয়া গেছে সেটা যথেষ্ট কিনা, পুলিশ মন্ত্রী বলে দিতে পারেন না যে এর ভিত্তিতে তুমি গ্রেপ্তার করো বা একে গ্রেপ্তার করো না। স্যার, যদি এখন 2026 সালে যদি ধরে নিই যে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয় যে একটা সন্ত্রাসমুক্ত ভোট করতে হবে, আপনি কোন কোন জায়গাগুলোর উপরে ফোকাস করবেন? দেখুন, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তো তাহলে প্রথমে যারা গুন্ডা বদমাশ আছে ওদের অস্ত্রগুলো আমি তুলে নেব, তারপর এদেরকে আমি হাজতে ঢোকাবো, তারপরে অন্য। এবং সেটা যদি করতে পারেন আপনার তাহলে কোনো গণ্ডগোল হবে না। তার মানে আপনি বলছেন যে গুন্ডা বদমাশ যারা রয়েছে তারাই হচ্ছে ভোটের মানে ভোটের জন্য প্রধান সমস্যা সৃষ্টিকারী? একদম, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আমি তো আপনাকে শিলিগুড়ির কথা বললাম, শিলিগুড়িতে যখন গিয়েছিলাম ওখানেও গুন্ডা ছিল না তা না তো,
তো আমি খবর পেলাম এসছে, এসে দাঁড়িয়ে আছে, কোনো লোক যাচ্ছে। তা আমি গিয়ে বললাম যে আপনার কাছে ভোটার কার্ড আছে কিনা? আছে। আপনি ভোট দিতে এখন চান কিনা? কিছু বলতে পারছে না যে আমি একটু পরে দেবো। আমি বললাম যে পরে গেলে তাহলে আপনাকে এখানে থাকা যাবে না, বাড়িতে গিয়ে থাকতে হবে। আপনি হয় ভোটার লাইনে দাঁড়ান, আর না হলে কিন্তু আপনাকে গাড়িতে তোলা হবে। ভোটার লাইনে গিয়ে দাঁড়িয়ে গেল। পুলিশ অফিসার যদি কাজ করে, ও বড় বড় গুন্ডা বদমাশকে আমি দেখেছি, সব ঢিলা হয়ে যায়। যখনই জানে যে আমাকে মর্গে যেতে হবে আর না হলে হাজতে যেতে হবে, তখন কিছু করে না। যখন বোঝে যে পুলিশ আমাকে মর্গেও পাঠাবে না, হাজতেও পাঠাবে না, তখন তারা বীরপুরুষ হয়। স্যার, তাহলে আজকের দিনে এই ধরনের পুলিশ অফিসার ঠিক মতো গুন্ডা বদমাশদের এই ভয়টা দেখাতে পারছেন না বলে কি তাদের এই রকম দেখাতে পাচ্ছেন না, না চাচ্ছেন না? ওই গুন্ডা বদমাশে যে টাকা আদায় করে তাতে তো ওই পুলিশ অফিসারও ভাগ নেন। পুলিশ অফিসার যে টাকা আদায় করেন তো আপনি তো পার্টির লোককেও ভাগ দেন। আমি আমার বইয়ে এটা লিখেছি, এবং তখন যে সিপিএমের যে অনিলবাবু আমার সঙ্গে কথা বলতে চাইছেন, সরাসরি বলেছিলাম যে পুলিশের লোক আর আপনার পার্টির লোক একসঙ্গে তো গরু পাচারকারীদের কাছ থেকে টাকা আদায় করছেন, তা আপনারা নীতির কথা বলেন কি করে? তারা আমাকে দেখেও ভয় করে না, আপনি গেলেও ভয় করবে না, কারণ তারা ইমিউন। তো সেটা সে আমলেও ছিল, কিন্তু এই আমলে কোনো লেখা জোখাই নাই। ভোটারদের ভয়মুক্ত হবার জন্য আপনার মনে হয় কি পরিস্থিতি পরিবেশ দরকার এই মুহূর্তে? একদম পরিষ্কার কথা, অপরাধীদের হাতে কোনো অস্ত্র থাকবে না, বেআইনি অস্ত্র। আর অপরাধীরা বাইরে থাকবে না, হাজতের ভেতরে থাকবে, তাহলে অশান্তি কিছু হবে না। একটু স্যার আপনার ব্যক্তিগত কথায় যাব, যে আপনার যে শৈশব, সেই শৈশব নিয়ে আমাদের জানতে ইচ্ছা করে। আমরা আমাদের চেষ্টা করে বা গুগল করে যেটুকু জানতে পেরেছি যে মুর্শিদাবাদের বসন্তপুর নামক একটি গ্রাম, সেখানে আপনি জন্মেছেন এবং ছোটবেলায় খুব কষ্ট করে পড়াশোনা শিখেছেন, যেখানে বড় হয়েছেন। আপনি যেখানে জন্মেছেন সেখানে নাকি একটি প্রাইমারি স্কুল ছিল না, এতটুকু আমরা জেনেছি। প্রাইমারি স্কুল ছিল না, কোনো মাধ্যমিক পাস করার লোকও ছিল না। আমার বাবা মা দুজনেই নিরক্ষর লোক ছিলেন। তো পাশের গ্রামে একটা প্রাইমারি স্কুল সে বছর হচ্ছিল, তো তাদের যতজন ছাত্র দরকার পাচ্ছিল না, সেই জন্য তারা আমাদের গ্রামের মোড়লের কাছে এসেছিলেন যে কিছু ছেলে মেয়ে যাতে দেওয়া হয়। তো আমার বাবার একটা অভিজ্ঞতা হয়েছিল, তার মনে হয়েছিল তিনি লেখাপড়া না জানার ফলে জমির খাজনা একাধিকবার তাকে দিতে হয়েছে একই জমির জন্য। তো তিনি বলেছিলেন যে আমি একটা ছেলেকে ঘরবুঝ করব। ঘরবুঝ করা বলতে ওই চিঠি লিখতে পারা, রসিদ দেখে নিতে পারা বা চিঠি পড়তে পারা, এরকম। তো ফলে তিনি আমাকে সেই স্কুলে পাঠাতে রাজি হয়ে যান। তা আমি সেই স্কুলে যাই এবং মাস্টারমশাইয়ের চোখে পড়ে যাই। পরবর্তীকালে আমার পড়াশোনাটা হয় সেই মাস্টারমশাইয়ের উৎসাহে। স্যার, ছেলেবেলাটা কিভাবে লড়াই করতে হয়েছে, কতটা লড়াই করতে হয়েছে জীবনে? আমাদের সব থেকে যেটা অসুবিধা ছিল সেটা হচ্ছে আর্থিক অবস্থা। তো আমাদের যেহেতু আমার বাবা একজন প্রান্তিক চাষি ছিলেন, সামান্য যে 2-3 বিঘা জমি ছিলেন সেটা চাষ করতেন, তখন সেচের ব্যবস্থা হয়নি। তারপরে সময় পেলে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন, আমিও দিনমজুর হিসেবে কাজ করেছি, বিএসসি পাস করার পরও করেছি। এমনকি আমি বিএসসিতে যে ভর্তি হয়েছি সেটাও দিনমজুর হিসেবে কাজ করে সেই পয়সা দিয়ে আমি ভর্তি হয়েছি। তো আমাদের আর্থিক অবস্থা এরকম ছিল। তো স্কুল তো মোটামুটি কাছাকাছি ছিল, কলেজ বহরমপুরে। তো কলেজে আমি পড়াশোনা করতে পারিনি। সকালবেলায় উঠে আসতাম, বাস ধরতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজে আসতাম, ক্লাস করতাম, আবার বাস ধরে ফিরতাম, বাসের ভাড়ার জন্য টিউশন পড়াতাম। যখন বাড়িতে ফিরতাম তখন পরের দিন শুরু হয়ে যেত। শুধু আমার কলেজ থেকে ডিগ্রিটা হয়েছে, কলেজে আমি পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, তো স্যার তাহলে আপনি পরবর্তীকালে যখন আইপিএস হলেন, সেই ধাপগুলো কিভাবে আপনাকে এগোতে হলো? না, আমাকে যে এগোতে হয়েছে সেটা যথেষ্ট শক্ত। আমার বাড়িতে থেকে এরকম পরীক্ষা দেওয়ার সুযোগই ছিল না। প্রথমত আমাদের আর্থিক অবস্থা খারাপ, দ্বিতীয়ত আমি একটু পড়াশোনা শিখেছি। বাড়ির কোনো সমস্যা হলে আমার বাবা মা আমার সঙ্গে কথা বলতেন। তো এরকম অবস্থায় আমার ছিল না। তখন মনে হলো যে তাহলে আমাকে কিছু একটা করতে হবে। আমি প্রথমে
একটা প্রাইভেট টিউশনের কাজ নিয়ে আমি বাড়িতে প্রথমে চলে আসি। 100 টাকা বেতনে প্রাইভেট টিউশনের কাজ করতাম। কোথায় এলেন স্যার? এটা হুগলি জেলার খানাকুলের একটা জায়গায় ছিলাম। কিছুদিন থাকার পর আমার কলেজের প্রফেসর বললেন যে তুমি যদি বাইরে থাকতে চাও তাহলে আমাদের কলেজে এসো। তো সেখানে ওনারা আমাকে একটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ দিলেন মাসিক 150 টাকা বেতনের। তো ওখান থেকেই আমি ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে এসে রাইটার্সে জয়েন করলাম। আর জয়েন করার আগে WBCS বা অন্য পরীক্ষাগুলো দিয়েছিলাম, একসঙ্গে আমি 5টা চাকরি পেলাম। তাই WBCS অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা কোঅপারেটিভ সোসাইটিজ হয়ে গেলাম। তারপরে আমি সেন্ট্রাল সিভিল সার্ভিস দিলাম, দিয়ে IPS হলাম। স্যার এই যে IPS হলো, হ্যাঁ, মানে আমি প্রতিটা পরীক্ষা যখন দিচ্ছি তখন আমি চাকরি করছি, আমি ফ্রি হয়ে খুব তৈরি হয়ে পরীক্ষা দিতে কখনো পারিনি। স্যার এই যে IPS হওয়ার পিছনে অনুপ্রেরণা মূলত কার ছিল? দেখুন, অনুপ্রেরণা বলতে আমার যে অমরেন্দ্রনাথ পাল আমার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন, তিনি শনিবার দিন সাপ্তাহিক আসর বসাতেন। কেউ নাচ করতেন, কেউ গান করতেন। তা আমি তো নাচ গান জানতাম না, তো আমি বক্তৃতা করাতেন আমাকে দিয়ে। তো ধরুন উনি বিদ্যাসাগরের উপর আমাকে বক্তৃতা করতে বললেন। তা আমি বক্তৃতা করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, বিদ্যাসাগর তো আমার মতো গরিব ছিলেন, তারপরে পরবর্তীকালে তিনি কাজটা পেয়ে অনেক স্কুল কলেজ করেছেন। তখন আমার মনে হলো আমিও করতে পারি। কোনোদিন রবীন্দ্রনাথের জীবনী বলালেন, কোনোদিন নেতাজির জীবনী বলালেন। আমার তখন সেই সব হতে ইচ্ছে করত। আর একটা ঘটনা হলো এই চাকরিতে আসার ব্যাপারে, প্রাইমারি স্কুলে যে PWD জমির উপর কোনো একটা গাছ কেউ কেটেছিল, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো হাজির হন। তো দেখছি সবাই তাকে খুব খাতির করছে। তা আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম যে এইসব চাকরিতে যেতে হলে কী করতে হয়। তো সেটা মাস্টারমশাই সেই মুহূর্তে জানা ছিল না। তারপরে হাই স্কুলে গিয়ে আমি জানলাম, তো ওরা এমপ্লয়মেন্ট অফিসারকে ডাকলেন, তো তারও জানা ছিল না। কলেজে যাওয়ার পর একটা ঘটনা ঘটলো, স্বল্প সঞ্চয় অধিকার মানে গভর্নমেন্টের একটা ডিবেট করলো ওরা। সেই ডিবেটের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট ছিলেন। তো সেই ডিবেটে আমি ফার্স্ট হলাম। আচ্ছা, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে প্রাইজ নিলাম। দু একটা কথা হলো, আলাপ হয়ে গেল। তখন আমি কলেজ থেকে একদিন ওনার অফিসে চলে গেলাম যে এই আপনাদের চাকরিতে আসতে হলে কী করতে হবে। তখন প্রথম আমি জানলাম যে এই পরীক্ষা দিতে গেলে কী কী বিষয়ে পরীক্ষা দিতে হয়, কীভাবে আসতে হয়, এবং পরবর্তীকালে সেটা আমার কাজে লেগেছে। মানে সেটাই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। হ্যাঁ, মানে এই জানাটা, তখন ইন্টারনেট ছিল না। আর আমাদের ওখানে তো আমাদের গ্রামে কোনো লাইব্রেরির ব্যাপারই নাই, প্রাইমারি স্কুলেই ছিল না বললাম। তো সেই জন্যে এটা তখন জানাটাই একটা মুশকিল ছিল আমার কাছে। এখনও মুর্শিদাবাদের বসন্তপুরে আপনার যে গ্রাম, সেটা কিভাবে উন্নত হয়েছে? দেখুন, এখন তো আমি তো প্রথমে প্রাইমারি স্কুল করেছিলাম, যে বড় আনন্দ পুরস্কার পাই। আনন্দ পুরস্কারের টাকা আর আমার বইয়ের রয়্যালটির টাকা দিয়ে প্রাইমারি স্কুল করি প্রথমে। তারপর আমার একটা হাই স্কুল করার ইচ্ছে ছিল। তো গ্রামের লোকেরা বললেন যে হাই স্কুল তো কাছাকাছি আছে, তাহলে তো একটা কলেজ কর। কলেজ ছিল না আমাদের ব্লকে একটা। তখন একটা আমি কলেজ করি। কলেজের পর লোকেরা টেকনিক্যাল এডুকেশনের কথা বলে, তখন আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করি। ইঞ্জিনিয়ারিং কলেজ করার পর যারা মাধ্যমিকের পর ভালো রেজাল্ট করে না, তারা তো ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না। আমি একটা পলিটেকনিক করি। পলিটেকনিক করার পরও একটা ওই যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্যে আমরা একটা কোর্স ওখানে চালু করি। আবার আমরা একটা বিএড কলেজ করি, একটা ওখানে এমএড চালু করি, ইঞ্জিনিয়ারিং কলেজে এমটেক চালু করি, প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ চালু করি। স্কুল আমি প্রথমত প্রাইমারি স্কুল করেছিলাম, কিন্তু কয়েক বছর দেখলাম যে সরকারি স্কুলে আমি করে দিয়েছি বটে, বাড়ি টাড়ি করে দিয়েছি, কিন্তু পড়াশোনা হচ্ছে না। তখন আমি বেসরকারি স্কুল করি, এবং 2003 সালে আমি বাংলা মাধ্যমে বেসরকারি স্কুল হয়, পরে ইংরেজি মাধ্যমে হয়। আমার ইংরেজিটা CBSE, 2-3 দিন আগে রেজাল্ট আউট হলো, ভালো রেজাল্ট করেছে। আর বাংলা মাধ্যম তো 25 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একদম স্টেটে 6th র্যাঙ্ক করেছে। এরকম, অতএব সেগুলো খুব ভালো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে উন্নতি করছে। স্যার এখনও বসন্তপুরে প্রায় যান আপনি? হ্যাঁ, প্রায় যাই। আমি হয়তো এই সপ্তাহে আরেকবার যাব। স্যার আপনি যেখানে থাকেন সেই বাড়ির নামও তো বসন্তপুর। হ্যাঁ, আসলে এই বাড়িটার নাম আমি বসন্তপুর ভবন দিয়েছি। শুধু এটা নয়, আমার মেয়ের নাম আশা বসন্তপুরী, আমার ছেলের নাম আশিস বসন্তপুরী। বসন্তপুরের নামই করা আছে। আচ্ছা স্যার, আপনি এই পুলিশের চাকরি যখন দীর্ঘদিন ধরে সামলেছেন, পরিবারকে কখনো সময় দিতে পেরেছেন? আমার তো মনে হয় পারা যায়। পারা যায়? আপনাকে
খেয়াল রাখতে হবে যে আমি সময় দেব, তাহলে দেওয়া যায়। হ্যাঁ, যেখানে আপনার অবকাশ অনেক বেশি সেখানে বেশি সময় দিতে পারবেন, কিন্তু এই চাকরিতে একদম সময় দেওয়া যায় না, এটা আমি মনে করি না। স্যার, আপনার যে কাজ করতে হয়েছে আপনাকে, তার জন্য আপনার কোনো দিন প্রাণ সংশয় হয়েছে? কীরকম? ধরুন, আমি কতগুলো নীতি মেনে চলতাম, তো তার মধ্যে একটা নীতি ছিল, যেমন আমার সঙ্গে কেউ দেখা করতে আসবে, আমি দেখা করব না, কেউ বলতে পারবে না, জীবনে কখনো হয়নি। তো একদিন রাত 1:30টার সময় আমার লোকেরা বললো যে একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো স্বাভাবিকভাবে আমাকে দেখা করতে হবে, আমি উঠলাম, হাত মুখ ধুয়ে জামাকাপড় পরে নামলাম। তো যে দেখা করতে এসছে তার কাছে যখন ডাকলাম, সে বলছেন না, আমি আলাদাভাবে কথা বলবো, সকলের সামনে কথা বলবো না। তো স্বাভাবিকভাবে অন্য লোকদেরকে বের করতে হলো। ভয় কিছু যে লাগে না তা নাই, কিন্তু করতে হয়। তারপর তিনি যেটা বললেন যে ওখানে আমার শিলিগুড়িতে পোস্টিং হয়েছিল একটা পরিস্থিতিতে, হান্ডারশ্যাম বাই নেম আমাকে চেয়েছিলেন, তখন এখন ওএসডি ছিলেন, আর জ্যোতি বসুর সম্মতিতে পোস্টিং হয়েছিল। তো ওখানে গিয়ে আমার স্বভাব অনুসারে আমি যেহেতু স্মাগলার, ব্ল্যাক মার্কেটিয়ার, রাজনীতিবিদদের ব্যবস্থা নিচ্ছিলাম, অ্যারেস্ট করছিলাম, মানে শাসক দলের লোককেও অ্যারেস্ট করেছি। তো সেই জন্য ওরা চাইছিল যে আমাকে ওখান থেকে বশ করতে, প্রথমে টাকা দিতে। তো ওরা খোঁজ টোজ নিয়ে দেখেছে যে আমি টাকা নিই না, ঘোষ নিই না। তো ওরা দ্বিতীয় অ্যাটেম্প করে রাজনৈতিক নেতাদের ধরে, শাসক দলের, যে আমরা এই টাকাটা তোমাকে দিয়ে দেবো, ট্রান্সফার করে দাও। কিন্তু ওরা এসে এখানে কথা বলে অন্য অফিসাররা হাত তুলে দেয় যে জ্যোতি বসু নিজে করেছেন, আমরা এটা ট্রান্সফার করতে পারবো না। তখন ওরা সিদ্ধান্ত নেয় যে আমাকে খুন করে দেবে সুপারি কিলার দিয়ে। আচ্ছা। তো সেই জন্য ওরা ওই যে বিহারের গলগলিয়া বলে একটা জায়গা আছে, এটা খবরের কাগজে বেরিয়েছিল। তো সেখানে সেদিন সন্ধ্যাবেলায় ওরা একটা মিটিং ডাকে, এই গুন্ডা বদমাশ, রাজনৈতিক নেতা, স্মাগলার, ব্ল্যাক মার্কেটিয়ার, এদের। তো সেখানে যেই ছেলেটা আমাকে খবর দিতে এসছে তাকে চা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। তো সে শোনে যে সিদ্ধান্ত হচ্ছে যে আমাকে সুপারি কিলার দিয়ে মেরে ফেলবে। তো সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে যে এটা ওর আমি কিন্তু কোনোদিনও উপকার করিনি, যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওই লরি ধরে বা অন্য কোনো যানবাহন ধরে রাত 1:30টার সময় এসে আমার বাসাতে হাজির হয়েছে। আচ্ছা। তো এসব ব্যাপারে তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। তা আমি ওখানে যখন কাজ করতাম, কিছু কিছু লোক যারা সত্যিকারের কাজ করবে আমি জানি, তাদেরকে বললাম যে আপনারা পোশাক পরে নেন, গাড়ি রেডি করতে বললাম এনটিওকে। তারপরে আমি পোশাক পরে নিলাম। আমাদের আইপিএসদের একটা অসুবিধা যে ভারতবর্ষে যে কোনো জায়গায় আইপিএস অফিসারদেরকে চেনে। আমি শুধু আমার লোকদেরকে বললাম যে আপনারা কেউ কিছু বলবেন না আমার ব্যাপারে, বলবেন যে উনি নিয়ে এসছেন, উনি কে কী জন্য এনেছেন আমরা কিছু জানি না, কারণ বিহার তো অন্য রাজ্য না, প্রশ্ন উঠবেন। তো তারপরে আমরা ছেলেটাকে নিয়ে নিলাম একটা বোরকা পরিয়ে। ও থাকার ফলে একদম সরাসরি গিয়ে যে ঘরে গিয়ে ঘুমাচ্ছে 3জন লোক বলে আমাকে খবর দিয়েছিল যে এখন ওখানে আছে। গেলাম, কিন্তু ওই ছেলেটাকে সরিয়ে দিলাম, নাহলে তোকে মেরে ফেলবে। তো দেখছি যে যারা মিটিং করেছে তারা আছে, আমাদেরকে দেখে থাকবে, তারা ভূত দেখতে শুরু করেছে। আমি একদম কোনোরকম দেরি না করে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে চালিয়ে দিয়েছি। চালিয়ে দিয়ে আস্তে আস্তে যখন আমার এলাকায় এসে ঢুকেছে, শিলিগুড়ি সাব ডিভিশন এলাকায় ঢুকেছে, তো তখন আমি বললাম যে তাহলে তো সুপারি দিয়েছেন, তো কখন আমাকে মারতে আসছে কখন? তো তখন ওরা বুঝতে পেরেছে যে কী বলছে, আমরা মিটিং করেছি, জানলো কী করে? তো তারপরে আমি বললাম যে আমি পুরোটাই জানি, তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি, ওখানে আমি কোনো অ্যারেস্ট মেমো করিনি কিন্তু, আর আমি নিয়ে এসেছি সেটা কেউ জানে না এখনও। তো এখন আপনাদের গুলি করে যদি আমি রাস্তায় ফেলে দিই তাহলে কী হবে বলুন? তোরা তো খুব ভয় পেয়ে গিয়েছে, একদম চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাই বললাম যে দেখুন আমি এরকম কাজ করব না, এবং আপনাদেরকে যে নিয়ে আসছি আপনাদেরকে আটকেও আমি রাখবো না, আজকেই কোর্টে তুলে দেবো, এবং আমি আপনাদের জামিনের বিরোধিতাও করব না, আপনারা জামিন পেয়ে যাবেন। কিন্তু এর পরের দিন যদি এরকম কিছু শুনি তাহলে ধরে নিয়ে যাব না, ওখানেই গুলি করে ফেলে দেবো। এই যে কোর্টে গেল, তারপরে জামিন পেল, সারা শহরে হুলস্থুল, বলে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে,
নাহলে সন্ধেবেলায় আমরা মিটিং করেছি, দুপুর রাতের মধ্যে গিয়ে আমাদেরকে কি করে খবর পায় আর কী করে ধরে ফেলে। গুন্ডা বদমাশ যত ছিল সব হয় ধরা পড়লো, না হলে পালাতে শুরু করলো। পুলিশের কাজ সহজ হয়ে গেল। সেই ভদ্রলোক আপনার সেই ক্ষেত্রে আপনার প্রাণ বাঁচিয়েছিলেন। হ্যাঁ, একদম। ওখানকার লোক ধরুন, আর একটা ঘটনার কথা বলছি যে রেলের আমি এখানে সব থেকে বড় সিজার করেছিলাম বহু কোটি টাকার। তো সেদিন আমাকে যিনি খবর দিয়েছিলেন তিনি একজন, তাকে হায়ার করা হয়েছিল চুরি করার জন্য, কিন্তু তিনি আমাকে ফোন করে জানিয়ে দিলেন এবং সে এটাও বললেন যে আমাকে কিন্তু শুধু অ্যারেস্ট করবেন, নাহলে আমাকে মেরে দেবে। তো এরকম হতো। আরেক দিনের কথা বলছি, শুনুন, সেটা শুনলে আপনার আশ্চর্য লাগবে। দুপুরবেলা আমি যেহেতু সকলের সঙ্গে দেখা করি, আগে খুব বেশি ভেরিফাই করি না, তো একজনকে ডেকেছি। তো এসে বলছে যে আমি অমুক ডাকাত। আমি বললাম যে অমুক ডাকাত, আপনাকে আমি ধরার জন্য পুলিশের লোকদেরকে বলেছি, আর আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন অফিসে। তো বলছি ওই জন্যই তো এসছি। তো বলছি ওই জন্য কেন? তো ও যেটা বলছে যে স্যার কী বলবো, আমি ডাকাত ছিলাম এটা ঠিক, এবং আমার বিরুদ্ধে যে কেসগুলো আছে মিথ্যা না, কিন্তু আমি এখন ডাকাতি করা ছেড়ে দিয়েছি। একটু আশ্চর্য লাগলো। আমি বলেছি কেন ছাড়লেন কেন? বলে কি করব স্যার, ধরুন আমি একটা মালা নিয়ে আসলাম, তখন সোনার দাম এত হয়নি, ধরুন যে 30,000 টাকা দাম। এই একটা সোনার দোকানদার আমাকে 3,000 টাকা বেশি দেবেন, যেহেতু আমি চুরির মাল বিক্রি করি। আর 3,000 টাকা নিয়ে যেই বেরোলাম, আপনার পুলিশের লোক দাঁড়িয়ে আছে, আমাকে 1,000 টাকা নিয়ে নেবে, তারপরে পার্টির লোক আর 1,000 টাকা নিয়ে নেবে। আর আমার 1,000 টাকা থাকলো, আমার তাতে না হয় ভাত, না হয় কাপড়, আমার সে যাতো যায়, দুর্নাম হয়, কিন্তু আমার পেট চলে না। তা আমি ঠিক করেছি আর আমি এসব কাজ করব না। রোজগার করতে হলে খাবো, না হলে না খেয়ে মরবো, কিন্তু আমি এসব কাজ করব না। আমরা তো খুব ভালো কথা। বলে স্যার ভালো কথা তো আপনি বলছেন, কিন্তু আপনার লোকেরা তো বলছে না। মানে লোকেরা কি বলছে? বলে লোকেরা বলছে আমি তো তোমাদেরকে ডাকাতি করতে মানা করিনি, তুমি ডাকাতি করো আর না করো, হপ্তা দিতে হবে আমাদেরকে। তো বলুন স্যার, আমি যখন ডাকাতি করতাম দিতাম, এখন ডাকাতি করছি না, কী করে দেবো? আমি কি বলবো বলুন? তো এরকম ভাবে বহু মানুষকে দেখেছেন স্যার, তারপর কি হ্যাঁ, আমার কাছে ভয় পেত না, লোক চলে আসতো। পুরোপুরি ডাকাতি ছেড়ে দিয়েছিলেন? কে না, উনি একে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে স্যার আপনাকে কিছু করতে হবে না, আপনি খোঁজ নিয়ে নিন, যদি আপনি দেখেন যে আমি সত্যি ডাকাতি করছি, আপনি বলবেন, আপনাকে ধরতে যেতে হবে না, আমি চলে আসবো আপনার কাছে, সারেন্ডার করে দেবো। কিন্তু যদি দেখেন যে আমি ডাকাতি করছি না, আপনাদের পুলিশের লোকেরা করছে, কিন্তু ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন আপনি তাই বলুন। তা আমার তো বিপদ, কী ব্যবস্থা নেব? তা আমি খোঁজ নিলাম, দেখলাম যে ডাকাত সত্যি কথা বলছে, আমার থানার যে দারোগারা মিথ্যে কথা বলছে, ও আমাকে উত্তেজিত করছে যাতে ওর কাছ থেকে টাকা আদায় করতে পারে। তা আমি তো ক্রাইম মিটিংয়ে ডেকে সবাইকে বললাম যে দেখো, কাউকে ডাকাতি কেউ যদি ছাড়ছে, তাদেরকে ডাকাতি করানো আমাদের কাজ না, ও যদি ডাকাতি না করে সেটা আমাদের কাজ। অতএব ওকে যদি কেউ ডাকাতি করাতে চায়, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়বে। আমি যতদিন ছিলাম ওর অসুবিধা হয়নি, পরবর্তীকালে কী হয়েছে আমি বলতে পারবো না। স্যার, এই যে একজন মানুষ ক্রিমিনাল হয়ে যায়, আপনি তো বহু ক্রিমিনালকে খুব কাছাকাছি দেখেছেন স্যার, এই যে একটা মানুষ ক্রিমিনাল হয়, এটার পিছনে কি কি কারণ থাকে স্যার? ক্রিমিনাল হওয়ার অনেকগুলো কারণ থাকে, কোনো ঘটনা থাকে, কখনো পরিবারের ইতিহাস থাকে, অপরাধীদের সঙ্গে তার যে যোগাযোগ হওয়া সেটা থাকে। এবং আমি আরেকটা কথা বলবো, যারা ক্রিমিনাল হয় আমি দেখেছি সাধারণ লোকদের থেকে ক্রিমিনালরা তুলনায় সত্যি কথা বেশি বলে, মানে তাদের কথা তুলনায় যেন নির্ভর করা যায়। এমনি সাধারণ যারা খুব হুঁশিয়ার শয়তান লোক, তারা মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করে। স্যার, এই যে বর্তমানে যে ভোটে যে সমস্ত হিংসা হয়, সেখানেও তো এক ধরনের গুন্ডা মস্তান তাদেরকে কাজে লাগানো হয়। এটা আমাদের বাংলাতেও একটা বিরাট পরিমাণ ছেলেরা তারা এই গুন্ডা মাস্তানির মধ্যে দিয়ে এখন যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি স্যার কি বেকার? এদের না 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 না, আপনি হীরক রাজার সে কথাটা আপনি শুনেছেন যে যে যত জানে সে তত কম মানে। তো আমাদের মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য, তিনি ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখতে দিতে চান না, তাহলে তারা কিছু জানে না এবং তারা কাজের উপযুক্ত হয় না, তখন তাদেরকে এই গুন্ডা বদমাশের কাজে তিনি লাগিয়ে দেন। সামান্য কিছু রোজগার হয় এবং ক্রিমিনাল রেকর্ড হয়ে যায়, বেরোতে পারে না, ফলে তাদেরকে ক্রিমিনাল হিসেবে তখন তারা ব্যবহার করে। একেবারে
স্যার, এবারের বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলে যদি আমরা দেখি তাহলে বেশ কয়েকজন প্রাক্তন আইপিএস অফিসারের নাম আছে, প্রাক্তন এনএসজি কমান্ডোর নাম আছে। তো স্যার, আপনার কাছে জনপ্রতিনিধি হিসেবে ভোটে লড়াই করার জন্য কোনো অফার এসেছিল? অনেকবার এসছে, কিন্তু সকলের সঙ্গে ভোটে আমি তো লড়াই করে জিততে পারবো না। যখন ভোটে জেতার জন্য যেসব দরকার হয়, টাকা দেওয়া, টাকা তোলা, টাকা বিতরণ করা, সেগুলোতে আমি পারদর্শী নই। স্যার, ভোটে এই যে টাকার বিষয়টা, এটা যদি আরেকটু আমাদের বুঝিয়ে বলেন। আপনার বাড়িতে 10 জন ভোটার আছে, আপনি যদি বলেন যে প্রতিটা ভোটারকে 4,000 করে টাকা দিলে আপনি আমাকে ভোট দেবেন, তাহলে আপনাকে কত টাকা দিতে হবে আপনাকে? এটা পরিষ্কার বলে ভোটাররা এখন। এবং যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে এটা পরিষ্কার অফার দেয় যে তোর বাড়িতে 20টা ভোট আছে, তোকে এত লাখ টাকা দিয়ে দেবো, এরকমভাবে ভোট হয় এখন। তো স্যার, আপনার কাছে যারা অফার দিয়েছিলেন তারা কি আপনাকে কোনোভাবে নানাভাবে চেষ্টা করেছিলেন রাজি করানোর জন্য, মানে আপনি শেষে রাজি আমি হননি? যখন রিটায়ার করতে যাচ্ছি প্রায় সব রাজনৈতিক দলেরাই আমাকে অ্যাপ্রোচ করেছেন। যেমন এখানেই একজন সৌমিত্র সাহেবের সঙ্গে কথা চলতে বেঁচে ছিলেন, তা আমি জিজ্ঞেস করলাম যে আমাকে নিয়ে আপনাদের কী লাভ। তো উনি বললেন যে আপনাকে আমি যা চিনি কলকাতা পুলিশ থেকে, আপনাকে নিয়ে কোনো লাভ নাই, আপনি টাকা তুলতেও পারবেন না, টাকা বিতরণ করতেও পারবেন না। আমাদের শুধু একটাই লাভ যে আমাদের পার্টিতে একজন সৎ মুখ আছে, এই, তাছাড়া কোনো লাভ নাই। তো আমি যদি কোনো পার্টিতে এরকমভাবে থাকি তাহলে একমাত্র থাকতে পারবো। তাছাড়া এখন যে রাজনৈতিক দলগুলো হয়েছে সেখানে সততা নিয়ে সক্রিয় থাকা খুবই শক্ত। সবাই, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সকলের ক্ষেত্রে এই কথা আপনি বলছেন? দল থেকে দলে কিছু ফারাক আছে, কিন্তু এটা কিন্তু প্রায় সব দলেরই ব্যাপার। টাকা পয়সা তোলার ব্যাপারে কিছু ফারাক থাকতে পারে। ধরুন সিপিএমের লোকেরা যাদের সদস্য হয় তাদের ইনকাম থেকে মাসে মাসে কিছু টাকা দিতে হয়। তৃণমূলে এরকম কিছু আছে বলে জানি না, কিন্তু তারা ওই দুর্নীতি থেকে টাকা তোলে, তোলাবাজি করে, কাটমানি নেয়, ঘুষ নেয় এবং সে টাকা ব্যয় করে। বিজেপির কথাও আপনারা জানেন। তো টাকা একটা এখন বড় ব্যাপার ভোটে। স্যার, কোনো একটা সময় আপনি কি এরকম ভেবেছেন যে আলাদাভাবে একটা দল গঠন করা যায়? না, শুধু ভাবিনি, আমি দল গঠন রেজিস্ট্রেশনও করেছিলাম আচ্ছা 2016 সালে, তার থেকে আমি ভোটেও দাঁড়িয়েছিলাম। আচ্ছা। কিন্তু আমি দেখেছি যে আমি যেহেতু টাকা দিতে পারছি না, ভোটে আমি সুবিধা করতে পারছি না। মানে আমি পার্টিটা রেজিস্ট্রি করেছিলাম যে অন্য যে নেতারা আছে তাদের সঙ্গে আমি কাজ করতে পারছি না, তাহলে আলাদা পার্টি রেজিস্ট্রি করতে হয় এবং তাতে যথেষ্ট খরচ সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য একটা পার্টি রেজিস্ট্রি করা। কিন্তু সেখানেও আমি বুঝলাম যে ধরুন এখানেই আমি যখন ভোটে দাঁড়াচ্ছি তখন কিছু ব্যবসায়ী আসলেন যে আপনাকে কিছু আমরা আর্থিক সাহায্য দেবো। আচ্ছা। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে রসিদটা কার নামে করবো? উনি বলছেন রসিদ তো নিতে পারবো না, তাহলে আমরা থাকতেই পারবো না এখানে, টাকা দিয়ে দেবো কিন্তু আমরা রসিদ নেবো না। ওটা তো ব্ল্যাক মানি হয়ে যাবে। তা আপনি বুঝুন সে আমাকে টাকা দিতে এসছে না সে আমাকে ফাঁসাতে এসছে। আপনি যে বলছিলেন শব্দ, আমি তো জানি না। আমি বললাম যে রসিদ না দিয়ে টাকা আমি নেবো না, আমি নিইনি। তারপর কি হলো? তারপরে কী হবে, আমার নিজের যা টাকা ছিল সেটা খরচ করেছি, আমি হেরেছি ভোটে। তার মানে ভোটে আমরা যেটা বলি যে আজকের দিনে একটা সৎ ভোট, সৎ ভোটার, এগুলো কি আজকের দিনে শুধু কল্পনা, মানে সোনার পাথর বাটি? না, সোনার পাথর বাটি নয়, কল্পনাও নয়। কিছু মানুষ যে একদম সৎ নয় তাও আমি বলবো না, কিন্তু অধিকাংশ রাজনৈতিক নেতারা প্রচণ্ড অসৎ এবং ক্রিমিনাল। আপনি একটা লোকের বিরুদ্ধে কটা ক্রিমিনাল কেস আছে সেটা দিয়ে এখন বোঝা যায় যে সে নেতা হবে কিনা। আমি তো আপনাকে বলছিলাম না যে এই যে 24 সালে যারা এমপি হয়েছে তাদের মধ্যে 93% বহু কোটিপতি, আর তাদের মধ্যে 46% বিরুদ্ধে সিরিয়াস মামলা আছে এমপিদের। আর আমাদের যে 21 সালে যারা এমএলএ হয়েছে তাদের মধ্যে 49% বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে এবং
54% বিরুদ্ধে এই বহু কোটি প্রত্যাহার অভিযোগ। মানে এত টাকার প্রভাব এখন ভোটে। স্যার, কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা অবিরাম লড়াই চলছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। না, এটা আপনার ভুল কথা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো লড়াই চলছে না। কেন্দ্রে যারা শাসন ক্ষমতা আছে সেই দলের সঙ্গে, রাজ্যে যারা শাসন ক্ষমতা সেই দলের নেতা নেত্রীদের লড়াই চলছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো লড়াই চলছে না, এটা লোকে ভুল প্রচার করে। হ্যাঁ, যদি সেটাই ধরে নিই তাহলে যারা শাসন ক্ষমতায় রয়েছেন কেন্দ্রের, রাজ্যের যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের মধ্যে একটা অবিরাম লড়াই চলছে। কিন্তু স্যার, কেন্দ্রীয় সরকারের হাতে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে পরিমাণ ক্ষমতা রয়েছে, রাজ্যের যে সমস্ত দুর্নীতি বা যে সমস্ত অপশাসন, সেই সমস্ত অপশাসনের তো একটা সমাধান সূত্র থাকে, তাহলে মানুষ সমাধান পাচ্ছেন না কেন? দ্বিতীয়ত স্যার, আমরা আজকেও দেখেছি সকালবেলা, মানে যখন ভোট প্রচার তুঙ্গে আর মাত্র কয়েকদিন পরে ভোট, সেখানেও কিন্তু একাধিক তৃণমূল নেতা নেত্রীর বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে। স্যার, এই যে রাজ্যে বারবার ইডি আসছে, তদন্ত চালাচ্ছে, রেড হচ্ছে, এরপরও দেখা যাচ্ছে কেউ অ্যারেস্ট হচ্ছে, আবার ছাড়া পেয়ে যাচ্ছে, মানে এটা একটা অদ্ভুত একটা দৃশ্য হয়ে গেছে, যেটা আমরা জানি যেটা হবে। এটা হচ্ছে কেন স্যার? দেখুন, ইডির এখন যে আইন আছে তাতে কোনো একটা লোককে যদি গ্রেপ্তার করে তাহলে 60 দিনের মধ্যে তাকে প্রসিকিউশন কমপ্লেট হাজির করতে হবে। যদি না করে তাহলে সে ডিফল্ট বেল পেয়ে যাবে। কোনো সম্পত্তি যদি অ্যাটাচ করে তো যদি 60 দিনের মধ্যে তারা যদি প্রসিকিউশন কমপ্লেন না দেয় তাহলে সেটা ডিটাচড হয়ে যাবে। অতএব আইন আছে, কিন্তু আইনটা সকলে মানছে না, তার জন্য আপনারা অসুবিধা দেখছেন। হ্যাঁ, কিন্তু স্যার, আমরা যখন দেখি যে একাধিক প্রসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ আবারও করছেন। ভুল, সরকারটা বিজেপির না, সরকারটা ভারত সরকার। বিজেপি পার্টির নেতারা সেখানে মন্ত্রী হিসেবে আছে। একদমই। তা আমাদের এখানে লোকদের এই ভুল প্রচার এত বেশি আছে যে সঠিক কথা কেউ বলে না। হ্যাঁ, একদমই স্যার, আপনি যেটা বললেন সেটাই। কিন্তু আমরা যদি দেখি যে একাধিক ক্ষেত্রে তারা একে অপরের বিরোধিতা করছেন। যখন রাজ্যে প্রচার করতে আসছেন, কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, প্রচার করছেন, আবার দেখা যাচ্ছে যে ইডি সিবিআই তারা অভিযানও চালাচ্ছে, কিন্তু দিনের শেষে মানুষ বলছে সেটিং। আপনি কি উত্তর দেবেন? আমি দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার পদপ্রার্থী, তখন মমতা ব্যানার্জি কী বলছেন যে মুখে কুড়ি হবে, কোমরে দড়ি বাঁধব, তারপরে ঘোরাবো। তারপরে যখন নরেন্দ্র মোদীর স্ত্রী যখন কলকাতায় আসলেন, তো মমতা ব্যানার্জি সেখানে কাপড় উপহার নিয়ে এয়ারপোর্টে ছুটলেন তার স্ত্রীকে দিতে। তো আপনি কোনটাকে সত্যি বলবেন, এই এয়ারপোর্টে যাওয়াটা না এই দড়ি বেঁধে ঘোরানোটা? তো এরা নিজেদের মধ্যে কথা বলে নেয়। তা আপনি দেখুন, এই দড়ি বেঁধে ঘোরাবো বলছে, আবার বাংলার মিষ্টি, উত্তরীয় গোলাপ ফুল নিয়ে মোদির বাসায় গিয়ে ঢুকে যাচ্ছেন, একান্তে মিটিং করছেন। তো অতএব ওরাই মিটিং করার সময় বলে যে তুমি আমার বিরুদ্ধে বলো, আমিও তোমার বিরুদ্ধে বলি, তুমিও ক্ষমতায় থাকো, আমিও ক্ষমতায় থাকি, তাহলে আমরা সুখে থাকবো। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, রাজ্যের তদন্তকারী সংস্থা, তাদের নিরপেক্ষভাবে আইন অনুসারে কাজ করা উচিত। কিন্তু দুঃখের বিষয়, রাজ্যের সংস্থা রাজ্যের শাসক দলের কথায়, কেন্দ্রের সংস্থা কেন্দ্রের শাসক দলের কথায় চলে, যার ফলে অভিযোগ ওঠে। আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ডে আসবো স্যার, প্রায় একদম শেষে। পশ্চিমবঙ্গে ভোট উৎসব না আতঙ্ক? আতঙ্ক। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, রিয়েলিটি না মিথ? রিয়েলিটি, সেটা করা সম্ভব। রাজনীতি ভার্সেস প্রশাসন, কে বেশি দায়ী? প্রশাসনের দায়ী হওয়া উচিত বেশি। সেন্ট্রাল ফোর্স গেম চেঞ্জার না সিম্বলিক? সেন্ট্রাল ফোর্সকে যারা ব্যবহার করেন তারা ব্যবহার করলে গেম চেঞ্জার, ব্যবহার না করলে একদম কোনো কিছুই না। বুথ দখল শেষ হয়েছে না শুধুমাত্র কমেছে? বুথ দখল শেষ হয়নি, আমার তো ধারণা অনেক বেড়েছে। পুলিশ নিরপেক্ষ না চাপে? পুলিশ নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু নিরপেক্ষ নয়। ভোটারদের ভয় বাস্তব না অতিরঞ্জিত? না, ভোটারদের ভয় একদম বাস্তব। ইলেকশন কমিশন স্ট্রং এনাফ? না, স্ট্রং এনাফও নয়, নিরপেক্ষও নয়, অপদার্থ। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে ধরুন, ট্রাইব্যুনালে যাদের নাম ঝুলে আছে তাদের নাম তো আসবে তালিকায়, কিছু তো আসবে। তো এই লোকগুলো ভোটে দাঁড়ানোর অধিকার থেকে বঞ্চিত করলো ইলেকশন কমিশন, এবং এদেরকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করলো। আমাদের দেশের কোনো আইন এটাকে সমর্থন করে না, আর সুপ্রিম কোর্টও এরকম রায় দিয়ে দিল।
মানে খুবই অন্যায়, এরকম হওয়া উচিত ছিল না। একটা শব্দে বলুন বর্তমান ভোট ব্যবস্থা। টাকামুখী। একটা পরিবর্তন করলে সব বদলাবে, কি সেটা? মানুষের চরিত্র, যদি মানুষ সৎ হয়ে যায় তাহলে সব বদলে যাবে। আপনি কি আশাবাদী না হতাশ? আমি আশাবাদী। নেক্সট ইলেকশন কি শান্তিপূর্ণ হবে? ইয়েস না নো? নো। আপনার জীবনের সব থেকে বড় শিক্ষা কি? যে সৎ পথে থাকো, সৎভাবে মরো। সাকসেস না পিস, কোনটাকে বেছে নেবেন? দেখুন, পিসও নয়, সাকসেসও নয়, নীতি। আমি যেটাকে ঠিক মনে করবো সেটা করব। পাওয়ার না ইন্টিগ্রিটি? ইন্টিগ্রিটি। একটা শব্দে নিজেকে ডিসক্রাইব করবেন। আমি একজন মানুষ। লাইফের সব থেকে বড় রিগ্রেট? আমার জীবনে কোনো রিগ্রেট নেই। কখনো ভয় পেয়েছেন? এখনো পাইনি। কখনো হতাশ হয়েছেন? না। আপনার জীবনে এখনো কি কেউ আছে যাকে আপনি আজও মিস করেন? দেখুন, সেটা রবীন্দ্রনাথের যদি লেখা আপনি পড়ে থাকেন, যে মানস সুন্দরী বলে যে কনসেপ্ট আছে, সেরকম একটা ধারণা আমার মনে আছে। সেটা মনের মধ্যে একটা ছবি। আমি এখন যে উপন্যাসটা লিখছি সেখানে সেই ছবিটাকে বাইরে এনে ক্লাসের বেঞ্চে বসিয়েছি এরকম, কিন্তু সেটা খুবই শক্ত। তো সে ব্যাপার একটা আছে। জীবনে সৎ হওয়ার জন্য কি কি হারিয়েছেন? কিচ্ছু হারাইনি, অনেক কিছু লাভ করেছি। সৎ থাকার জন্য জীবনে ভয় লাগে যে কখনো আমার জীবনে না, আরো বড়? সৎ থাকলে ভয় লাগে না, অসৎ হয়ে গেলে তখন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের পডকাস্ট উইথ সাথীতে যে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম, আমরা তার সঙ্গে অনেকটা সময় কাটালাম, অনেক কিছু আড্ডা দিলাম। আর এই আড্ডা থেকে বেরিয়ে এলো অনেক অজানা গল্প, তার অনেক অতীতের অভিজ্ঞতা। আর তার পাশাপাশি এই যে বর্তমান ভোটমুখী সময়, সেই সময়ে আর কি কি প্রাসঙ্গিক সেই বিষয়গুলো। আপনারা চোখ রাখুন পডকাস্ট উইথ সাথীতে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন। নমস্কার।